আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের রাজশাহী বোর্ড 2024 ঠিক আছে, পদার্থবিজ্ঞানের রাজশাহী বোর্ড 2024, ফিজিক্সের রাজশাহী বোর্ড 2024 সিকিউ পার্টটা আছে না, 8টা সিকিউ না, এই 8টা সিকিউ এর 8টা সিকিউ হচ্ছে আমরা আজকের এই ক্লাসে সলভ করবো। এবং আশা করি এই ক্লাসে ভাইয়া যেভাবে এগুলো সলভ করবো, এগুলা থেকে মনে করো এইগুলা তো তোমাদের কাভার হবে, আরও অনেকগুলা নিয়ম জানবা এবং পারফেক্টলি এগুলো সলভ করতে পারবা। যাদের মনে করো যাদের কাছে 24 সালের কোয়েশ্চেন নাই বা 24 সালের কোয়েশ্চেনগুলো সলভ করতে কষ্ট হয়, আশা করি এই ক্লাসের পর তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো তাইলে হচ্ছে ভাইয়া শুরু করি, ভাইয়া শুরু করি। আচ্ছা দেখো, সো আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছে, বুঝছো? ওকে, বলছে আচ্ছা আমাদের গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, সো আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4, আমরা জানি প্রধান স্কেল পার্ট মানে কি এম, সো এম এর মান দেওয়া আছে। আচ্ছা, বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান, এটা দেখে আমরা কিন্তু বার্নিয়ার ধ্রুবক পাবো, বুঝতেছো? এবং দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, এইবার দেখতে হবে আমাদের কি বের করতে বলছে এবং আমরা কি বের করব। আচ্ছা ওকে, বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাইলে দেখো ভাই, বার্নিয়ার সমপাতন আমরা জানি L = m + b × bc, ঠিক আছে। আমরা বার্নিয়ার স্কেল দিয়ে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে এইটা। এখান থেকে বার্নিয়ার সমপাতন কোনটা ভাইয়া? b, এটা হচ্ছে বার্নিয়ার সমপাতন, এটাই আমাদের বের করতে বলছে। সো দেখো এখান থেকে আমরা যদি b বের করতে চাই, দেখো আমরা যদি b বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের সব কিছু জানা লাগবে, L জানা লাগবে, M জানা লাগবে, BC জানা লাগবে, এই তিনটেই জানা লাগবে। এই তিনটা যখন আমরা জানবো ঠিক তখনই হচ্ছে আমরা বিটা বের করতে পারবো, ঠিক আছে। সো দেখো এখানে ইজিলি সব কিছুই কিন্তু দেওয়া আছে, এটা কি হইল? এই যে শালার বেটা এটা এখানে বসছে, বুঝছো? পোকা বসলে এটা আর কাজ করে না। ওকে, সো দেখো গ নাম্বারটা সমাধান। আমাদের এখানে বলা আছে যে গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। দ্যাট মিন এটা কি ভাই? আমাদের L দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। আমরা L পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা L অলরেডি পেয়ে গেছি। এরপরে হচ্ছে প্রধান স্কেল পার্ট কি ভাইয়া? M, তার মানে M অলরেডি দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। সো দেখো আমরা L পেয়ে গেছি, M পেয়ে গেছি, আর দরকার হচ্ছে BC। সো BC কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, বাট আমরা হচ্ছে BCটা বের করতে পারবো কেমনে? দেখো আমাদেরকে বলে দিছে যে বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। আমরা জানি বার্নিয়ার ধ্রুবক এই যে BC, এই BC মানে কি? এটা মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড় থেকে ঠিক কতটুকু ছোট, এটাই হচ্ছে কিন্তু ভাইয়া বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। তো এইখানে তোমাকে বলছে দেখো ভাইয়া বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান, তাহলে এইখান থেকে বার্নিয়ার স্কেলের 1 গড়ের মান ঠিক কতটুকু আমরা পেয়ে যাব। তাহলে দেখো বার্নিয়ার আচ্ছা এইভাবে না, তোমরা তো ভাইয়া যদি স্বাভাবিকভাবে লিখি তো তোমরা বুঝবা, ঠিক আছে। সংক্ষেপে লিখলে আশা করি বুঝবা। ওকে, সো আমাদেরকে আমরা ডিরেক্ট লিখে ফেলি যে বার্নিয়ার স্কেলের 20 গড় হচ্ছে প্রধান স্কেলের 19 গড়ের মানের সমান। তাহলে বার্নিয়ার স্কেলের, এটা কিন্তু বার্নিয়ার স্কেলেরটা বের করতেছি, তাহলে বার্নিয়ার স্কেলের 1 গড় প্রধান স্কেলের ঠিক কতটুকুর সমান এটা আমরা বের করতে হবে। সো 1 গড় সমান হবে, দেখো 20টা নিচে ভাগ হয়ে যাবে, সো এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবা। সো দেখো বার্নিয়ার স্কেলের 1 গড় প্রধান স্কেলের ঠিক কত গড়ের সমান? 19/20, এটা করলে আসতেছে দেখো আমাদের 0.95, বুঝছো? যেহেতু প্রধান স্কেলের মনে করো বার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 20 গড়ে কি হবে? 20 মিলিমিটার হবে, 20 মিলিমিটার হবে। কেন? আমরা জানি মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড়ের মান 1 মিলিমিটার, তাহলে 20 গড়ে 20 মিলিমিটার হবে, তাহলে এটার একক আমরা মিলিমিটারে ধরলাম, ঠিক আছে। তো ধরলাম যে বার্নিয়ার স্কেলের 1 গড় হচ্ছে 1 গড়ের মান 0.95 মিলিমিটার, তাহলে এখান থেকে কিন্তু আমরা BC বের করতে পারবো। আমরা জানি BCর মেন সূত্রটা কি? BC হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড় থেকে বার্নিয়ার স্কেলের 1 গড় ঠিক কতটুকু ছোট, এটাই BC। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড়ের মান কিন্তু 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মাইনাস এই যে বার্নিয়ার স্কেলের এটা বের হয়েছে 0.95, এটা যদি বিয়োগ দাও তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে বার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাবা 1 - 0.95, এটা করলে তোমার আসতেছে ভাইয়া 0.05। এটা কি আসতেছে এক্স্যাক্টলি? এটা আসতেছে মিলিমিটার এককে, ঠিক আছে, মিলিমিটার। কোন এককে আসতেছে ভাইয়া? মিলিমিটার, বুঝতেছো? মিলিমিটার। সো এটা আসছে হচ্ছে আমাদের মিলিমিটার এককে।
আচ্ছা, সো আমরা বার্নিয়ার ধ্রুবকও পেয়ে গেছি, এবার বার্নিয়ার সমপতন বিটা বের করতে পারবো, ঠিক আছে। তো সবগুলো যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা মিলিমিটারে রাখলে হবে না, সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে 10 দিয়ে ভাগ দিলেই নেওয়া যায়, সো এটাকে 10 দিয়ে ভাগ দিলে আসবে 0.005 সেন্টিমিটার। সো বিসিও পেয়ে গেছি, এবার জাস্ট মান বের করো, ঠিক আছে। এবার তুমি বাকিটা করো, ঠিক আছে। কেমনে করবা দেখো, সব কিছুই পেয়ে গেছি। আমরা জানি হচ্ছে L = m + b × bc, আমরা বের করবো হচ্ছে ভাইয়া b। তাহলে দেখো এখান থেকে যদি আমি সুন্দরভাবে লিখি যে m + b × bc, এটা সমান লিখতে পারবো হচ্ছে L। তুমি চাইলে মান বসাইতে পারবা, ঠিক আছে, এইখানেই মান বসাই দাও। m এর মান বলছে দেখো 6.4, b × bc এর মান বলছে 0.005, বুঝছো। L কত? L বলছে কিন্তু 6.48, L এর মান হচ্ছে 6.48 সেন্টিমিটার। সো এখান থেকে তুমি b বের করো, সেখান থেকে পাবো b × 0.005 = 6.48, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে 6.4। তো দেখো এখান থেকে পাবো b = 6.48 - 6.4 আসতেছে 0.08, ঠিক আছে। এবং এই যে এটা নিচে ভাগ হয়ে যাবে 0.005, এটা ভাগ হয়ে গেল। সো এটা সমাধান করো, 0.08 ভাগ 0.005, ওকে, এটা আসতেছে 16। তার মানে বার্নিয়ার সমপতন নির্ণয় করতে বলছিল, বার্নিয়ার সমপতন কত? 16। এটাই হচ্ছে কিন্তু আনসার, বুঝতেছো? সবাই কি বুঝছো বলো? বুঝছো? এটা কিন্তু অনেক ইজি, এগুলো কিন্তু অনেক ইজি, বুঝতেছো ভাইয়া? ওকে, সো এটা হচ্ছে আমরা সলভ করতে পারলাম। আশা করি এটা তোমরা বুঝছো। ভাইয়ের লেখাও মোটামুটি ভালো হইতেছে, আশা করি তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এইবারে দেখো ভাইয়ারা, ঘ নাম্বারে কি বলছে, এখানেই সমাধান করে ঘ নাম্বারটা, বুঝতেছো? ওকে, বলছে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপটি নির্ভরযোগ্য হবে কিনা। আমরা দেখছি দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান না, তার মানে দৈর্ঘ্য পরিমাপ যে করছে এখানে 4% ত্রুটি অলরেডি আছে। দেখো ক্ষেত্রফলে এই ত্রুটিটা ঠিক কতটুকু হয়, আর এই ত্রুটিতে কি এক্স্যাক্টলি এটা যথেষ্ট পরিমাণ নির্ভরযোগ্য হয় কিনা, এটা হচ্ছে আমরা চেক করব। মনে করো আমাদের যদি মেইনলি এটা ত্রুটি যদি মনে করো 10%-এর কম হয়, 5 বা 10%-এর কম হয়, তাহলে এটা থেকে তুমি নির্ভরযোগ্য দিয়ে দিতে পারো, সমস্যা নেই, বুঝছো। ত্রুটির তো একটু থাকবেই, এবং 100% যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নাই। ত্রুটি মনে করো 15-10%-এর যদি কম হয়, তার মানে বুঝছো এটা নির্ভরযোগ্য। তো আমাদের এক্স্যাক্টলি আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে, কোন দিকের যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা কত, এটা বের করতে হবে। সো এটা কেমনে বের করে? আমরা জানি আপেক্ষিক ত্রুটির ফর্মুলা কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত দৈর্ঘ্য ইনটু 100%, এটা আমরা সবাই জানি। তার মানে আমাদের চূড়ান্ত ত্রুটি এটা বের করা লাগবে, দেন পরিমাপকৃত দৈর্ঘ্য বের করা লাগবে, ঠিক আছে। এইগুলা বের করে কিন্তু আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। সো এইগুলা কিন্তু আমাদেরকে এটা করতে হবে। সো দেখো আমরা এটা সলভ করার ট্রাই করি, কেমনে করবো এখানেই করি। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 4%, ঠিক আছে। এবং তার দৈর্ঘ্য হচ্ছে 6.48, এটা কিন্তু তারা দৈর্ঘ্যটা ক্যালকুলেট করে পাইছে। তার মানে এখানে হচ্ছে যান্ত্রিক ত্রুটি যেটা এখানে তো পার্সেন্টে দেওয়া আছে, তার মানে এর মান কত? এই যে 6.48 আছে না, এর 4%, এটা হচ্ছে ত্রুটি। আর যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি, তার মানে এটা প্লাস মাইনাস হবে, বড় হইতে পারে ছোটো হইতে পারে। সো এটা তুমি হিসাব করো যে 6.48 × 4%, এটা আসতেছে আমাদের 0.2592, বুঝতেছো? এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস এটা আসতেছে প্লাস মাইনাস 0.2592, এটা হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি, বুঝছো? ওকে, সো পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু ভাইয়া 6.48, এটা কিন্তু পরিমাপকৃত দৈর্ঘ্য কিন্তু এইটা। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন এটা করতে হবে, আমরা এখান থেকে যেটা করব, বুঝতেছো? এটাকে কাজ করে না, করতেছে তো কাজ। ওকে, সো দেখো আমাদের মূল পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 6.48, এটা যদি পরিমাপকৃত দৈর্ঘ্য হয়, ঠিক আছে। সো এখানে দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য যা সাধারণ দৈর্ঘ্য হচ্ছে 6.48 সেন্টিমিটার। তারা কি করতেছে,
একটা হচ্ছে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করতেছে। তাহলে গণকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি গণক ঠিক আছে। সো গণকের আয়তন হচ্ছে a কিউব, বাহু কিউব। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে a স্কয়ার, বর্গের মতো আর কি, বুঝতেছো? ওকে, তাইলে দৈর্ঘ্য পাইলাম এটা পাইলাম দৈর্ঘ্য। তাইলে হচ্ছে এখান থেকে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে, দৈর্ঘ্য স্কয়ার, বুঝতেছো? দৈর্ঘ্য স্কয়ার, এটা হবে ক্ষেত্রফল। সো এটা কত আসে? 6.48 স্কয়ার হবে আর কি, বুঝতেছো? আচ্ছা, আমি এই কলমটা দিয়ে লিখি, তাইলে মেবি ভালো হবে। ওকে, সো এটা কত আসে তুমি এখান থেকে হিসাব করে বের করো। 6.48 স্কয়ার, এটা আসতেছে হচ্ছে 41.99, বুঝতেছো? এটা হচ্ছে আমাদের এত সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা কি পাইছি? এটা পাইছি হচ্ছে আমরা ক্ষেত্রফল, সাধারণ ক্ষেত্রফল আর কি, বুঝছো? ওকে, এরপরে হচ্ছে দেখো এই যে ত্রুটির কারণে একটা সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের হবে, এগুলা বের করতে হবে। তাহলে বের করো সর্বোচ্চ দৈর্ঘ্য, ঠিক আছে, সর্বোচ্চ দৈর্ঘ্য। তো সর্বোচ্চ দৈর্ঘ্য ইকুয়াল কি হবে? এই যে আমাদের এখানে আছে তার পরিমাপকৃত দৈর্ঘ্য 6.48, এটার সাথে এটা যোগ হবে, ঠিক আছে, এই ত্রুটি যেটা এটা যোগ হবে। তাহলে 0.2592, এটা যদি যোগ করো কত আসে দেখো, 6.48 প্লাস 0.2592, এটা আসতেছে আমাদের কত রে? 6.7392, এইটা আসতেছে, বুঝছো? পরে বের করবো তুমি হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য, ওকে। তো সর্বনিম্ন দৈর্ঘ্য কী হবে? এই যে 6.48, এটা থেকে এই মাইনাস মানটা নিবা, মাইনাস বিয়োগ করে ফেলবা, 0.2592, বুঝছো? সো এটা কত আসে দেখো, 6.48 মাইনাস 0.2592, ওকে, এইটা আসতেছে আমার এখানে 6.2208 সেন্টিমিটার, বুঝতেছো? এগুলো তো সেন্টিমিটার। তোমাকে এখান থেকে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য এগুলো বের করতে হবে, বুঝছো? তো সর্বোচ্চ দৈর্ঘ্য হবে আমাদের এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য না, দৈর্ঘ্য তো অলরেডি পেয়ে গেছি, তার মানে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো সর্বোচ্চ ক্ষেত্রফল হবে দেখো আমাদের এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা আছে এটাকে স্কোয়ার করলে কিন্তু আমরা সর্বোচ্চ এটা পেয়ে যাব। আচ্ছা, এটা এত স্লো কাজ করতে হবে, এটা স্কোয়ার করো। সো এটা আসতেছে 6.7392 স্কোয়ার, এটা করলে আসতেছে ভাইয়া 45 পয়েন্ট, আমরা দশমিক পরে 4 গুণ নিব, 4168 এত সেন্টিমিটার স্কোয়ার এটা আসতেছে, বুঝছো? ওকে, সো আমি একটা কাজ করি, এগুলো মুছে ফেলি, আগেরটার এগুলো মুছে ফেলি। ওকে, সো দেখো এটা আছে সর্বোচ্চ ক্ষেত্রফল। এবার বের করতে হবে সর্বনিম্ন ক্ষেত্রফল। সো সর্বনিম্ন ক্ষেত্রফল তুমি কেমনে বের করবো ভাইয়া? যে সর্বনিম্ন ক্ষেত্রফল হবে যে সর্বনিম্ন দৈর্ঘ্য যেটা আছে এটাকে স্কোয়ার করলে পেয়ে যাবো 6.2208, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো সর্বনিম্ন ক্ষেত্রফল। সো এটা কত আসে দেখো, 6.2208 স্কোয়ার, বুঝতেছো? সো এটা আসতেছে আমাদের 38.6983 স্কোয়ার, বুঝতেছো? সরি, এইটা এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য, চূড়ান্ত মানে হচ্ছে ত্রুটি যেটা, চূড়ান্ত ত্রুটি আমরা কেমনে বের করবো? আচ্ছা, সো এমনিতে এখন জাস্ট ত্রুটিগুলো বের করবো। সো আমাদের দেখো মূল ক্ষেত্রফল হচ্ছে 41.99, তাইলে তাদের যদি মনে করো মানে ত্রুটিটা যদি পজিটিভ হয় তাহলে সর্বোচ্চ ত্রুটি কত হবে? মানে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে, দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 45.4188, এটা হবে তার সর্বোচ্চ ক্ষেত্রফল। তাইলে সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি মূল ক্ষেত্রফলটা বিয়োগ দেই, দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি মূল ক্ষেত্রফলটা বিয়োগ দেই তাইলে কিন্তু হচ্ছে আমরা পেয়ে যাবো একটা ত্রুটি, ঠিক আছে? আর সর্বনিম্ন ক্ষেত্রফল কিন্তু হচ্ছে আমাদের মূল ক্ষেত্রফল থেকে ছোটো, যেটা সর্বনিম্ন, তো তাহলে মূল ক্ষেত্রফল থেকে যদি সর্বনিম্ন ক্ষেত্রফলটা বিয়োগ দিই তাহলে এখানে আরেকটা ত্রুটি পেয়ে যাবো, ঠিক আছে? তো আমরা ত্রুটিগুলা লিখি। সো এখানে জাস্ট ত্রুটি লিখে ফেলো। তো লিখো ত্রুটি, এইভাবে হচ্ছে তুমি দিয়ে ফেলো। একটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি বের করবা, আর একটা হচ্ছে সর্বনিম্ন ত্রুটি বের করবা। কোনো কিছু কি কামড়াইতেছে আমাকে, আল্লাহ জানে এখন কি হইতেছে আমার সাথে, বুঝছো? সো একটা হচ্ছে দেখো সর্বোচ্চ ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া 45.4168, এটা থেকে আমরা এটা বিয়োগ দিব, মানে পরিমাপকৃত ক্ষেত্রফল যেটা হচ্ছে স্বাভাবিক 41.99, এটা বিয়োগ দিলে হচ্ছে আমরা এখানে একটা পাবো, কত পাই? 45.4168 মাইনাস 41.99, এটা আসতেছে 3.4
4 to 6, এটা আমি একক লিখতেছি না, তোমরা লিখিও, ঠিক আছে? এটা কিন্তু সেন্টিমিটার স্কোয়ার একক। আরেকটা হচ্ছে দেখো পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে যে 41.99 এইটা থেকে তার সর্বনিম্ন ক্ষেত্রফলটা যদি বিয়োগ দাও 38.6983 এটা বিয়োগ দিলে হচ্ছে তুমি আরেকটা ত্রুটি পাবা, 41.99 মাইনাস 38.6983। সো এটা বিয়োগ দিলে আমরা পাইলাম মনে করো 3.2917। সো এই দুইটার মধ্যে যেইটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, যেইটা সবচেয়ে বেশি হবে এটাই চূড়ান্ত ত্রুটি। তাহলে দেখো এটা সবচেয়ে বেশি না এই দুইটার মধ্যে, তাহলে এটা হবে চূড়ান্ত ত্রুটি। লিখো অতএব চূড়ান্ত ত্রুটি, অতএব চূড়ান্ত ত্রুটি হবে এই যে এটা কত 3.4268 এত সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে চূড়ান্ত ত্রুটি। এইবার তোমার কাজ হবে ভাই তুমি হচ্ছে এটা বের করো, কি বলে এই এটা কি করলাম ভাই, ওকে এটাকে এইভাবে তুলি পর দেখি উঠছে তো। যেগুলো এত ভালোভাবে এখনো শিখি নাই, বুঝছো, এটাই সমস্যা। এবার মেবি ঠিক আছে। আচ্ছা তাইলে দেখো আমরা এখানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি, এবার কিন্তু আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। এবার তুমি বের করো আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? সো আপেক্ষিক ত্রুটি কী হবে, যে চূড়ান্ত ত্রুটি যেইটা আছে, আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র জানি যে চূড়ান্ত ত্রুটি যেইটা আছে এইটা ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন যেটা, এটা যে 41.99, ঠিক আছে, ইন্টু 100%, এটাই কিন্তু ভাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি, সরি আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ক্ষেত্রফল ইন্টু 100%, তাহলে এটাই হিসাব করো 3.4268 ডিভাইডেড বাই 41.99 ইন্টু 100%, 100%। সো এটা হিসাব করলে আসতেছে আমাদের কত আসতেছে রে 0. আচ্ছা 100% দিয়ে দিচ্ছি, 100 দেওয়া লাগবে, প্রায় আসতেছে তোমার হচ্ছে 8 পয়েন্ট, ঠিক আছে? এটা কত আসতেছে 8.16, ঠিক আছে, 8.16 এত পার্সেন্ট আসছে ত্রুটি, ঠিক আছে? এত পার্সেন্ট যদি ত্রুটি হয় তাইলে তারা যে মানে পরিমাপকৃত যে ক্ষেত্রফলটা পাবে এর নির্ভরযোগ্যতা কতটুকু হবে, কত পার্সেন্ট সঠিক হবে। তো 8.16% যদি ত্রুটি হয় তাইলে হচ্ছে সঠিক হবে কত পার্সেন্ট, সঠিক হবে তোমার হচ্ছে 100%। তো তাই মেইনলি 100% থাকে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও, ঠিক আছে? তাইলে পাবো হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি কত পার্সেন্ট সঠিক। সো 100 মাইনাস আনসার, ঠিক আছে, এটা আসতেছে প্রায় 91%, 91.83%, দেখতেছো? এটা কিন্তু যথেষ্ট নির্ভরযোগ্য, এত পার্সেন্ট আসতেছে, তার মানে এটা মানে 90% উপরে সঠিক হওয়ার সম্ভাবনা, তার মানে এটা যথেষ্ট নির্ভরযোগ্য, ঠিক আছে? এটা নির্ভরযোগ্য হবে। আশা করি ভাই তোমাদেরকে এটা বুঝাইতে পারছি, বুঝছো? ওকে, এটা যদি বুঝে থাকো তাইলে ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, এটা বুঝলেই হয়েছে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনটা সলভ করি। সো এখন হচ্ছে আমরা সেকেন্ড 2 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি। এটা মেবি হচ্ছে আমাদের চ্যাপ্টার গতি যেটা আছে, গতি চ্যাপ্টার থেকে আসছে, বুঝছো? ওকে, সো এটা আসছে হচ্ছে আমাদের গতি চ্যাপ্টার থেকে। সো আশা করি এগুলো হচ্ছে আমরা ঠিকঠাক মতো সলভ করতে পারবো। সো দেখো, আচ্ছা বলছে চিত্রে ওডি এবং ওডি, আচ্ছা এগুলো হচ্ছে আমি মার্ক করি, ঠিক আছে, অন্য কালার দিয়ে মার্ক করি, লাল কালার দিয়ে। চিত্রে এই যে ওডি, ঠিক আছে, এটা হচ্ছে ওডি, এই ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। এবিসি বলতে কই এই যে এবিসি, ঠিক আছে, ওডি এবং এবিসি যথাক্রমে একটা গাড়ি, ঠিক আছে, গাড়ি প্লাস একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে, তার মানে এই যে পি বিন্দু এখানে একটা লাইট পোস্ট আছে। সো এটা দিতে আমি ভুলে গেছি, এখানে হচ্ছে 25 আছে একটা আমি দেখছি মেইন কোয়েশ্চেনটাতে, ঠিক আছে? এটার মেইন কোয়েশ্চেনটা ভাই একটু দেখি, ঠিক আছে, এটা মেইন কোয়েশ্চেনটা একটু দেখি। এটা হচ্ছে হ্যাঁ মেইন কোয়েশ্চেনটাতে এখানে 25 আছে। আচ্ছা ওকে ঠিক আছে, বুঝতেছো? ওকে আচ্ছা ওকে, সো বলছে গাড়িটি লাইট পোস্টটি, এই যে গাড়ি আছে না অডি,
এই গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে এটা বের করো। মানে এই গাড়িটা এই যে অডি গাড়িটা যাইতেছে এখান থেকে, অডি গাড়ি যাইতেছে, এটা লাইট পোস্টটিকে পি বিন্দুতে ঠিক কত বেগে অতিক্রম করবে এটা বের করবা। তার মানে হচ্ছে এই পি বিন্দুতে গিয়ে তার বেগ ঠিক কতটুকু হবে এটাই বের করতে বলছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এটাই যদি বের করতে বলে ভাইয়া তাইলে দেখো লাইট পোস্টটা কত বেগে অতিক্রম করবে। তার মানে এটা দেখো এই দিক দিয়ে দেওয়া আছে সময়, এই দিক দিয়ে দেওয়া আছে বেগ, তাহলে সময় আর বেগের হচ্ছে ডাল যেটা, মানে সময় আর বেগ লেখচিত্রে এরকম যদি ঊর্ধ্বগামী সরলরেখা পাও এটা কি নির্দেশ করে? ত্বরণ। তার মানে কি বুঝাইতেছে? দেখো সময়ের সাথে সাথে তার বেগ বাড়তেছে, এই জন্যই তো এটা ঊর্ধ্বমুখী, বুঝতেছো? আচ্ছা ওকে, তার মানে এটা আমরা বুঝলাম যে সময়ের সাথে বেগ বাড়তেছে, এখানে একটা ত্বরণ আছে। সো এই পয়েন্টটাতে আমরা বেগ বের করবো, তার কি বের করবো? বেগ। তাহলে বেগ বিজিক্যাল টু জানি আমরা ইউ প্লাস এটি। সো ওইখানে ইউ, এ এবং টি জানলেই তো আমরা তার মানে লাইট পোস্টটিকে ঠিক কত বেগে অতিক্রম করবে এটা বের করে ফেলতে পারবো। সো এটাই তো, ইউ বের করবো, এ টি বের করবো। আচ্ছা, সো এখানে দেখো ইউটা হচ্ছে আমরা ডিরেক্ট পেয়ে যাবো। কেমনে ভাইয়া? দেখো এখানে হচ্ছে ইউ সমান আদিবেগ যেটা, তার আদিবেগ হচ্ছে মূল বিন্দুতে, এখানে আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, তাইলে এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইউ। এবং এ যেটা ত্বরণ, এটা তুমি খুব স্বাভাবিকভাবে পেয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে দেখো বি মাইনাস ইউ বাই টি, ত্বরণ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। দেখো বি মাইনাস ইউ, এই সম্পূর্ণ রেখাটা কিন্তু, এই সম্পূর্ণ রেখাটা ও থেকে ডি একইভাবে যেতেছে, তার মানে এখানে একই ত্বরণ আছে। তো দেখো ডি বিন্দুতে গিয়ে তার বেগ হয়েছে 45 এবং সময় হয়েছে 30, বুঝছো? এই যে বেগ 0 থেকে 45 হয়েছে, তাইলে বি মাইনাস ইউ বাই টি না, তাইলে তার শেষ বেগ হয়েছে 45, আদি বেগ ছিল 0 এবং সময় এখানে 0 থেকে 30 হয়েছে, মানে 30 সেকেন্ড গেছে। সেখান থেকে তুমি তার ত্বরণ পেয়ে যাবা। এখান থেকে ত্বরণটা কত আসে দেখো, তো ত্বরণ আসতেছে 45 ভাগ 30, সো এটা আসতেছে ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝতেছো? এবং টি দেখো, সে যে সময় লাইট পোস্টটাকে অতিক্রম করে, এই লাইট পোস্টটাকে যখন অতিক্রম করে তখন এখানে 25 কত ছিল? 25 সেকেন্ড ছিল, তার মানে টি হচ্ছে 25 সেকেন্ড। সো কত বেগে অতিক্রম করবে? জাস্ট বি ইকুয়াল টু ইউ প্লাস এটি করো, এখান থেকে মান পেয়ে যাবো, বুঝতেছো? ইউ হচ্ছে তোমার 0, এ হচ্ছে ভাইয়া 1.5 এবং টি হচ্ছে 25। সো এটা যদি হিসাব করে দিলে কত আসে দেখো, 25 ইন্টু 1.5, ঠিক আছে? সো এটা আসছে প্রায় 37.5 মিটার পার সেকেন্ড, বুঝতেছো? এটাই হচ্ছে তার মানে লাইট পোস্টটাকে কত বেগে অতিক্রম করবে এইটাই। সো গ নাম্বারটা আশা করি বুঝতে পারছো তোমরা, গ নাম্বারটা আশা করি বুঝতে পারছো, বুঝছো? ওকে, সো এটা যদি বুঝে থাকো, এটা হয়েছে, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা ঘ নাম্বারে যাব। সো আশা করি এটা বুঝছো এবং এখানে দেখাও যাইতেছে। ওকে, সো ঘ নাম্বারটা আমরা এখানে সলভ করি, দেখো। ওকে, সো ঘ নাম্বার যেটা, এটা হচ্ছে গ। ওকে, সো এইটাতে বলছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। এটা জাস্ট সাধারণ কথা। দেখো প্রথমে আমরা গাড়িটা দেখি, অডি হচ্ছে গাড়ি, তার মানে ও থেকে ডি বিন্দুতে যে গেছে অডি, হ্যাঁ ঠিক আছে, অডি হচ্ছে আমাদের গাড়ি। এটা দেখো অডি যে গেছে এটা কিন্তু সমতরণে গেছে, তো সমতরণে গেলে আমরা একটা সূত্র, আর কিন্তু এই যে মোটরসাইকেল যেটা এটা দুইভাবে গেছে, দেখো এখানে একটা সমতরণ পাবা, এখানে পাবা সমবেগ, তো দুইটার আলাদাভাবে বের করতে হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে গাড়িরটা দেখি, ঠিক আছে? ফার্স্টে আমরা গাড়িরটা দেখি, ঠিক আছে? সো লিখো 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, 30 সেকেন্ডে 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। ওকে, সো গাড়িটা কেমনে গেছে ভাইয়া? গাড়িটা গেছে সমতরণে, তাহলে সমতরণে যদি যায় তাহলে সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তোমরা সবাই জানো এই সূত্র দিয়ে করতে হয় সমতরণে গেলে। তার আদিবেগ ছিল এখানে 0, টাইম কত দেখো, টাইম কত? 30 সেকেন্ড, টাইম হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 30 প্লাস হাফ এটি স্কয়ার, হাফ ইন্টু ত্বরণ 1.5 বো থেকেই পাইছি, কিন্তু টাইম হচ্ছে 30, তাহলে এটা দেখে তুমি হচ্ছে ডিরেক্ট গাড়ির অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবা 30 সেকেন্ডে, বুঝছো? সো এটা যদি হিসাব করো এখান থেকে আসবে তোমার, এটা আসবে 675 মিটার। সো গাড়ির অতিক্রান্ত দূরত্ব 30 মিনিটে বের হয়ে গেছে, 30 সেকেন্ডে 675 মিটার। এবার দেখো মোটরসাইকেলের ক্ষেত্রে, মোটরসাইকেল কিন্তু তোমার প্রথম এই যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড সে সমবেগে গেছে, তাইলে প্রথম 10 সেকেন্ডের হচ্ছে আলাদা এক সূত্র দিয়ে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব, এবং পরবর্তী যে 10 থেকে 30 মানে পরবর্তী 20 সেকেন্ড তার কিন্তু বেগ বাড়ে নাই, যে 30ই ছিল, উপর দিকে বাড়ে নাই, বেগ বাড়ে নাই, মানে পরবর্তী 20 সেকেন্ড সে সমবেগে গেছে। সো দুইভাবে করা লাগবে। সো প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করি, ঠিক আছে? সো মোটরসাইকেলটির প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের ত্বরণ বের করতে হবে, নাহলে তো বের করতে পারবো না আমরা অতিক্রান্ত দূরত্ব। সো মোটরসাইকেলের ক্ষেত্রে
ঠিক আছে ত্বরণ ত্বরণ প্রথম 10 সেকেন্ডে ত্বরণ বুঝতেছো ওকে সো প্রথম 10 সেকেন্ডে ত্বরণ 10 সেকেন্ডে ত্বরণ এই ইকুয়াল টু কি ভাইয়া b - e/t সো দেখো এখানে আদিবেগ ছিল 15 এখান থেকে তুমি দেখতে পাবো এই যে এখান থেকে দেখো আদিবেগ ছিল 15 ঠিক আছে এবং শেষ বেগ হইছে 30 প্রথম 10 সেকেন্ডে বুঝতেছো তার মানে হচ্ছে সে তার আদিবেগ ছিল হচ্ছে b - e/t তো তাহলে শেষ বেগ 30 আদিবেগ ছিল 15 সময় লস হইছে এখানে 10 সেকেন্ড তো এখান থেকে তুমি ত্বরণ পেয়ে যাবা ঠিক আছে সো 30 - 15 ডিভাইডেড বাই 10 সো এটা আসতেছে আমাদের 1 সেম আসতেছে 1.5 একই সরল লেখা তো এত মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমরা বুঝলাম তো ত্বরণ 1.5 ওকে তাহলে প্রথম 10 সেকেন্ডে এই প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কত এটা আমরা বের করে ফেলি মনে করো এটা s1 দিলে s1 কি হবে ut প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্রই তো তাহলে ইউ দেখো এখানে তার আদিবেগ ছিল কিন্তু 15 আদিবেগ 15 ছিল তাইলে আদিবেগ হচ্ছে 15 টাইম হচ্ছে 10 সেকেন্ড হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 1.5 টাইম হচ্ছে 10 সেকেন্ড বুঝছো সো এটা তুমি হিসাব করো ওকে সো এটা আসতেছে প্রায় 225 মিটার কত আসতেছে 225 মিটার ওকে এর পরবর্তী 20 সেকেন্ড এই 20 সেকেন্ড সে হচ্ছে সমবেগে গেছে তাহলে পরবর্তী 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে দেখো অতিক্রান্ত দূরত্ব হবে দেখো s = bt কি ভাইয়া মনে করো এটা s2 তাহলে s2 = হবে bt b কত এখানে তার বেগ ছিল যে এখান থেকে এখানে বেগ কত 30 ছিল ঠিক আছে সো 30 * 20 সেকেন্ড গেছে সো 3 × 6 মানে 600 মিটার তাহলে টোটাল দূরত্ব মানে মোটরসাইকেলের ক্ষেত্রে টোটাল দূরত্ব s কত হবে এই যে s1 + s2 মানে এই দুইটা যোগ করলে কিন্তু টোটাল দূরত্ব পাবো 225 + 600 ঠিক আছে তো এটা দেখো কত আসে 225 + 600 সো এটা আসতেছে আমাদের প্রায় 825 মিটার আসতেছে তো এই যে এটা আসছে দেখো এটা আসছে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে 825 এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে ছিল 675 তাহলে দুইটা কি সমান বের হইছে একই হবে দূরত্ব কি সমান হবে না এটাই হচ্ছে আনসার শেষ সহজ কথা বুঝা গেছে বলো একদম ইজি ছিল কিন্তু এটা একদম ইজি ছিল তাইলে হচ্ছে নেক্সট কোশ্চেনে যাও বুঝতেছো হ্যাঁ ওকে এরপরে দেখো এটা দেখো ওকে 2 কেজি পরে একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটা স্প্রিংয়ের উপর পড়লো স্প্রিংয়ের দুবক 10⁵ জুল/মিটার স্কয়ার আচ্ছা স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা নির্ণয় করা আছে আমি তোমাদেরকে পেপারটা বুঝাই মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং বুঝছো তো উপর থেকে যদি একটা পাথর পড়ে এটার উপর মনে করো উপর থেকে একটা পাথর পড়তেছে এটা পাথরের নির্দিষ্ট ওজন আছে মনে করো 2 কেজি এখানে দিয়েছে এটার নিচে পড়তেছে এটার উপর তাহলে এইটার উপর যদি পাথরটা মনে করো পড়ে তাহলে এটা কিন্তু সংকুচিত হয়ে যাবে কি হয়ে যাবে ভাইয়া সংকুচিত মানে এটা তোমার হচ্ছে সংকুচিত এরকম হয়ে যাবে ঠিক আছে এরকম হয়ে যাবে পাথর পড়ছে বুঝতেছো মানে এটার উপরে কিন্তু পাথর পড়ছে 2 কেজি পরে পাথরটা পড়ছে তো এখানে কি হয়েছে জানো এই যে পাথরের যে বিভব শক্তি b = mgh এই বিভব শক্তিটা হচ্ছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তিতে কনভার্ট হয়ে গেছে স্প্রিং যে হচ্ছে একটা মনে করো আগে এতটুকু উঁচু ছিল ঠিক আছে আগে একটা নির্দিষ্ট উচ্চতা ছিল স্প্রিংয়ের এতটুকু উঁচু ছিল এখন যে এতটুকু হয়েছে এখানে যে পরিমাণ সংকুচিত হয়েছে এই যে মনে করো এতটুকু সংকুচিত হয়েছে এটা যদি x হয় এই সংকুচিত হওয়ার কারণে স্প্রিংয়ের একটা শক্তি সঞ্চিত হয়েছে ঠিক আছে মূলত এই বিভব শক্তিটা মানে পাথরের যে বিভব শক্তি যেটা এটা স্প্রিংয়ের সঞ্চিত শক্তিতে কনভার্ট হয়ে গেছে বিভব শক্তি বা গতিশক্তি যাই বলো বিভব শক্তি হোক বা গতিশক্তি মানে পাথরের ক্ষেত্রে যেটা পাথরের মোট শক্তিটা এখানে আছে স্প্রিংয়ে কনভার্ট হয়ে গেছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তিতে ঠিক আছে তো এখানে দেখো ভাইয়া 2 কেজি পরে একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দিছে স্প্রিংয়ের উপর ঠিক আছে এবং স্প্রিংটা হচ্ছে মানে কতটুকু সংকুচিত হবে এটা নির্ণয় করতে হবে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা নির্ণয় করতে হবে ঠিক আছে ওকে আচ্ছা তো ভাইয়া বলছি না যে মানে পাথরের বিভব শক্তিটা স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি কি আছে ½ মানে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি মনে করো ইউতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো তুমি এখানে ডিরেক্ট লিখতে পারবা কি লিখতে পারবা যে দেখো
এখানে পাথরের বিভব শক্তি লিখো, পাথরের বিভব শক্তি, বিভব শক্তি বিজিক্যাল হচ্ছে mgh, তার বর হচ্ছে 30 কেজি, জি হচ্ছে 9.8, সরি বর 30 কেজি না, বরং বর হচ্ছে তার 2 কেজি, জি হচ্ছে 9.8 এবং কত উপর থেকে পড়ছে 30 মিটার, তাহলে 30। এখান থেকে তুমি পাবা হচ্ছে পাথরের বিভব শক্তিটা পেয়ে যাবা, বুঝতেছো? এখান থেকে পাথরের বিভব শক্তিটা পেয়ে যাবা। সো দেখো 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 30, সো এটা আসতেছে 588 জুল, 588 জুল। এবং স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো সঞ্চিত শক্তি, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, এটা হচ্ছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা আমরা জানি, এই এক্স এটা হচ্ছে বলছে না স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এই এক্স কি হচ্ছে সংকুচন, ঠিক আছে? এক্স এটা হচ্ছে সংকুচনের পরিমাণ আর কি, বুঝছো? তুমি এখান থেকে ডিরেক্ট লিখতে পারো, বুঝছো ভাইয়া? সংক্ষেপে লিখছি না, তুমি ডিরেক্ট লিখতে পারো যে শর্ত মতে, কি ভাইয়া? শর্ত মতে হচ্ছে ভাইয়া এই যে বি সমান হচ্ছে ইউ, ঠিক আছে? সো এখানে ইউ মানে কত হচ্ছে, উল্টা লিখে ফেলছে, ঠিক মতো লিখি। শর্ত মতে লিখতে পারবা এটা যে হচ্ছে আমাদের ইউ সমান বি আর কি। তো ইউ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেহেতু স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি এটা, বি হচ্ছে 588 জুল, বুঝছো? ওকে, তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান দেখো 2 ইন্টু 588 হবে এবং কে যেটা এটা নিচে ভাগ হয়ে আসবে। সো তোমার এখানে কে কিন্তু বলেই দিছে, কে যেটা স্প্রিং ধ্রুবক 10 টু দি পাওয়ার 5 বলে দিছে, 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কোয়ার, বুঝছো? ওকে, তাইলে দেখো এখান থেকে আমরা লিখি এটা হিসাব করো। এখান থেকে তোমার এটা আসবে 2 ইন্টু 588 ডিভাইডেড বাই কের মান কত, কের মান বসাও, ঠিক আছে? কের মান বসাও। সো এখানে ডিরেক্ট 10 টু দি পাওয়ার 5 বসাও, এটা যদি বসাও কত আসে দেখো, 10 টু দি পাওয়ার 5। সো এটা আসতেছে ভাইয়া তোমার 0.0176 এইটা আসছে। সো এটা আসছে এক্স স্কোয়ারের মান, সো এক্স আসবে রুট ওভার এটা 0.01176। সো রুট ওভার আনসার যদি করো এখান থেকে আসতেছে তোমার 0.10, ঠিক আছে? 1084। সো এটা মনে করো কিসে আসছে, মিটারে আসছে, যেহেতু আমরা এখানে 30 মিটার, এটা মিটারে এনেছি। সো এখানে আনসারটা মিটারে আসছে। সো এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নেই, এই সেন্টিমিটার নিতে হলে 100 দিয়ে গুণ দিতে হবে। সো 100 দিয়ে গুণ দিলে হয় 10.84 সেন্টিমিটার। সো এইটাই হচ্ছে স্প্রিংয়ের সংকুচনের পরিমাণ। বলছে না স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, স্প্রিংটা 10.84 সেন্টিমিটার সংকুচিত হবে। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, বুঝছো সবাই? ওকে, এরপরে কি বলছে, এরপরে দেখো পাথরটাকে যে 30 ফিটের উপর থেকে ছেড়ে দিছে, বলছে পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা আছে। সো এই টাইপের ম্যাথগুলো তোমরা হচ্ছে আশা করি ভালোভাবেই জানো কেমনে করা লাগে, বুঝতেছো? ওকে, তো ভাই এটা তোমাদেরকে সুন্দরভাবে সলভ করে দেই। এগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 থেকে আসছে, বুঝছো? এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2024-এর চ্যাপ্টার 4-এর কোয়েশ্চেন, বুঝছো না? এটা নাম্বার 3, বাট এটা চ্যাপ্টার 4-এর কোয়েশ্চেন। ওকে, সো এটার যে ঘ নাম্বারটা আমরা সলভ করবো, তুমি এখান থেকে দেখো যে 30 মিটার উপর থেকে মুক্তভাবে ছেড়ে দিয়েছে। চিত্রটা আমি এখানে আঁকি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সম্পূর্ণ 30 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 30 মিটার। তো 30 মিটার উপর থেকে ছেড়ে দিছে, বলছে 2 সেকেন্ড পরে, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে, ঠিক আছে? হ্যাঁ, মানে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যে যান্ত্রিক শক্তি ছিল ওইটা এবং 2 সেকেন্ড পরে যে যান্ত্রিক শক্তি থাকবে ওইটা দুইটা সমান হবে কিনা। মনে করো এখান থেকে ছাড়ছে, সো ছাড়ার ফলে কি হয়েছে ভাইয়া, আমরা যেহেতু 2 কালার দিয়ে আঁকতে পারবো, এখানে 2 কালার ইউজ করি। মনে করো 2 সেকেন্ডে সে এতটুকু নামছে, এখানে আসছে। সো এখানে আসার পরে সে মনে করো মাটি থেকে ঠিক এতটুকু উপরে আসে, বুঝছো? এটা সোজাভাবে দিতে পারতেছি না কেন, আচ্ছা ওকে। সে মনে করো ভূমি থেকে এতটুকু উপরে আসে, বুঝছো? ওকে, সে ভূমি থেকে এতটুকু উপরে আসে, হ্যাঁ আচ্ছা ওকে। সো এই যে এই বিন্দুতে আসছে মনে করো 2 সেকেন্ড পর। সো এটা মনে করো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু। সে 2 সেকেন্ড পরে মনে করো বি বিন্দুতে আসছে। সো সে হচ্ছে মনে করো এখান থেকে মানে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মানে এই পয়েন্টে তার মোট শক্তি এবং এই পয়েন্টে মোট শক্তি, এই দুইটার মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা এটা বের করতে বলছে। সো আমরা জানি দুইটা শক্তি থাকে, এখানে গতিশক্তি প্লাস বিভব শক্তি আছে, এখানেও গতিশক্তি প্লাস বিভব শক্তি আছে, এই দুইটা মিলে কিন্তু মোট শক্তি হয়। তাহলে এই দুইটা কি সমান হয়েছে এটা আমরা চেক করব। সো একদম ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মানে ঠিক এই পয়েন্টে, ঠিক আছে? সো ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, ছেড়ে দেওয়ার
পূর্ব মুহূর্তে এখানে ভাইয়া আমরা সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি থাকে কিন্তু গতি শক্তি থাকে না, তাইলে এখানে বিভব শক্তি পাবা। বিভব শক্তি বি ইকুয়াল হচ্ছে ভাইয়া mgh। সো m হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে m, ঠিক আছে। সো m হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 এবং উচ্চতা কত? এটা ভূমি থেকে, দেখো এটা ভূমি থেকে ঠিক কতটুকু উপরে? এটা ভূমি থেকে সম্পূর্ণ 30 মিটার উপরে, ঠিক আছে। তো বিভব শক্তির ক্ষেত্রে হিসাব করবা তোমার বস্তুটা ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে, এটাই হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে হিসাব। সো ভূমি থেকে কতটুকু উপরে আছে ভাইয়া? ভূমি থেকে এটা উপরে আছে আমাদের 30 মিটার। সো এখানে হিসাব করলে তুমি হচ্ছে বিভব শক্তি পেয়ে যাবো কোন বিন্দুতে? একদম পাথরটা ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে, বুঝছো? ওকে, সো এটা আসতেছে 588 জুল, ঠিক আছে। বাট এই ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে গতিশক্তি নাই, গতিশক্তি 0 জুল। কেন? কারণ এখানে তার কোনো বেগ নাই। আমরা হলে গতিশক্তির সূত্র T = ½ mv²। সো বি যদি 0 হয় তাহলে তো এটা 0ই হবে। বই লাগতেছে কেন রে বেটা রে? ওকে, সো দেখো গতিশক্তি 0 হইলে মোট শক্তি কি হবে? T + B, মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাহলে 0 + 588 যদি করো এটা 588 জুলই আসে। এটা হচ্ছে আমাদের মোট শক্তি, ঠিক আছে। এটা মোট শক্তি। এবার আমরা দেখবো এইটা যে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে ঠিক শক্তি কতটুকু হয়েছে। দেখো, সো 2 সেকেন্ড পরে মোট শক্তি বের করবা। এর ক্ষেত্রে দেখো গতিশক্তির ক্ষেত্রে এই যে বি বিন্দু এখান থেকে ছাড়ছে, যেহেতু এখান থেকে ছাড়ছে, তুমি চিন্তা করো এই যে বি বিন্দু এখানে উপর থেকে নিচে নামতেছে, তার মানে এখানে একটা বেগ থাকবে। বেগ থাকলে এখানে একটা গতিশক্তি আছে। আর এই বিন্দুটা ভূমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উপরে আছে, তার মানে এখানে বিভব শক্তিও থাকবে, ঠিক আছে। সো ফার্স্টে আমরা কি করবো ভাইয়া? ফার্স্টে আমরা হচ্ছে গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের করবো, তারপর হচ্ছে মোট শক্তি, বুঝতেছো? ওকে, সো তুমি লিখো এখানে কি লিখবা? তুমি লিখবো হচ্ছে যে বি বিন্দুতে 2 সেকেন্ড পরে মনে করো বি বিন্দুতে আসছে। সো বি বিন্দুতে গতিশক্তি বের করার আগে আমাদের বেগ জানা লাগবে। দেখো গতিশক্তি ½ mv², বি জানা লাগবে, ঠিক আছে। তাহলে বি = কি হবে? u + gt, যেহেতু উপর থেকে পড়তেছে জন্য u + gt হবে, ঠিক আছে। তো উপরে 0 ছিল 9.8 এবং 2 সেকেন্ড পরে কত হবে? দেখো 9.8 × 2, সো এটা আসতেছে আমাদের 19.6 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা হইতেছে আমাদের এই বি বিন্দুতে বেগ। সো বি বিন্দুতে বেগ পেয়ে গেছি, এবার বি বিন্দুতে গতিশক্তি বের করা লাগবে। এখন যেটা বের করতেছি এটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। সো বি বিন্দুতে গতিশক্তি বের করো। সো গতিশক্তি T = হচ্ছে ½ mv², বুঝতেছো? সো ½ mv², ওকে। সো এটা বের হবে ½ × m হচ্ছে 2 কেজি, বির মান বের করছি 19.6। সো 19.6², এটা যদি হিসাব করো কত আসে? 0.5 × 2 × 19.6², এটা আসতেছে ভাইয়া 384.16 জুল, ঠিক আছে। এইবার হচ্ছে এই বি বিন্দুতে বিভব শক্তি কত এটা বের করা লাগবে। সো বিভব শক্তির ক্ষেত্রে দেখা লাগবে যে এই বি বিন্দুটা ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে এটা দেখা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা বিভব শক্তি কত এটা বের করতে পারবো। তো কতটুকু উপরে আছে এটা আমরা কেমনে দেখবো ভাইয়া? এটা দেখার জন্য হচ্ছে আমাদেরকে দেখবো এই 2 সেকেন্ডে এটা ঠিক কতটুকু নিচে নামছে এটা বের করতে হবে, ঠিক আছে। তো লিখো 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে এটা দেখো। অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি ভাইয়া? h = ut + ½ gt², এটাই তো সূত্র। তাহলে দেখো ut এখানে 0 ছিল, তাহলে এটা তোমার আলটিমেটলি 0ই হবে। ½ × g মান 9.8, ঠিক আছে। t হচ্ছে 2, এটা 2², এটা হিসাব করলে তুমি এখান থেকে পাবা h সমান একটা মান পাবা। যেমন ধরো 0.5 × 9 × 2²। সো দেখো এখান থেকে আমাদের এইটা আসতেছে ভাইয়া 19.6, এটা কি ঠিক আসলো? হ্যাঁ 19.6 মিটার এইটা আসছে, 19.6 মিটার এইটা আছে। এতটুকু হচ্ছে সে নিচে নামছে, ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে দরকার হয়। তাহলে ভূমি থেকে উচ্চতা বি বিন্দুতে ভূমি থেকে কতটুকু উপরে আছে এটা আমরা বের করি। ভূমি থেকে উচ্চতা মনে করো h'। সো এটা আমরা কেমনে বের করবো? যে টোটাল হচ্ছে 30, আর এতটুকু যদি 19.6 হয়, এতটুকু কত হবে? 30 - 19.6। সো আমাদের চিত্রটা একটু নিচে হচ্ছে করে লেখা উচিত ছিল। তারপরে দেখো 30 - 19.6, এটা আসতেছে ভাইয়া 10.4 মিটার। তাহলে আমরা যে বিভব শক্তি বের করবো এগুলো মুছে ফেলে। মোট শক্তি ওই যে ওই পাশে 588 জুল লেখা আছে, ওকে।
ওকে, সো আমরা কি বের করবো? বিভব শক্তি লিখবো। তো এবং বি বিন্দুতে বিভব শক্তি বি অফ বি ইকুয়াল টু mg h। সো তুমি এখানে টি অফ বি ইউজ করতে পারবো, বুঝার ক্ষেত্রে সুবিধা হবে। 2 × জির মান 9.8 এবং h হচ্ছে 10.4, ঠিক আছে। সো এটা যদি হিসাব করো, এটা কত আসতেছে দেখো, 2 × 9.8 × 10.4, এটা আসতেছে ভাইয়া 203.84 জুল, ঠিক আছে। সো মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি ই অফ বি ইকুয়াল টু হবে টি অফ বি প্লাস বি অফ বি, বুঝতেছো? সো দেখো বি বিন্দুতে গতিশক্তি ছিল 384.16 এবং বিভব শক্তি বের হইছে এইটা কত হবে এখানে 203.84 এগুলো যোগ করে দেখো আমাদের মোট শক্তি সমান হয় কিনা, ঠিক আছে। দেখো এটা 588 জুল বের হয়েছে, 588 জুল বের হয়েছে। তার মানে দেখো এটা বস্তুটা পড়ার ঠিক আগ মুহূর্তে 588 জুল ছিল মোট যান্ত্রিক শক্তি, এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরেও তার যান্ত্রিক শক্তি 588.88 জুল। তার মানে দুইটা সমান হয়েছে। মনে করো এ বিন্দুর মোট শক্তি ছিল ই অফ এ, ই অফ এ এবং বি বিন্দুর মোট শক্তি ই অফ বি দুইটা সমান বের হয়েছে, তাহলে ঠিক হয়েছে, মোট যান্ত্রিক শক্তি সমান থেকে, বুঝতেছো? সো এটাই তো আনসার। সো আশা করি এটা বুঝছি। আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখবো এবার। সো এইবারে হচ্ছে আমরা তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা হচ্ছে মেবি চ্যাপ্টার 6 থেকে আসছে, এটা চ্যাপ্টার 6-এর। সো ওকে, সো এটা হচ্ছে চ্যাপ্টার 6-এর কোয়েশ্চেন এবং তোমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে 4, ঠিক আছে। এই যে প্রশ্ন নম্বর 4 এখানে দেওয়াই আছে। আচ্ছা, সো দেখো এটাতে কি বলছে? এটাতে বলছে আমাদেরকে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম বরের একটা বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50 ডিগ্রি সেলসিয়াস। বলছে দৃশ্যকল্প 1 হতে পানির গৃহীত তাপ নির্ণয় করবা। সো আমরা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপ যেই তাপই হোক, এটার সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে Q is equal to ms del theta or ms del t, যাই হোক একটাই, ঠিক আছে। Q is equal to ms del t, বুঝতেছো? সো এইখানে পানির গৃহীত তাপ নির্ণয় করবো। সো পানির ভর দেওয়া আছে, কই দেওয়া আছে? এই যে 262.5 গ্রাম, এটা হচ্ছে পানির ভর, ঠিক আছে। এবং পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন, জাস্ট del t বের করলেই হবে। সো এখানে বলে দিছে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম বরের একটা বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেছে 50। সো খেয়াল করো, পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল, পরে এই দুইটার মিশ্রণের তাপমাত্রা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে গেছে। এইখান থেকে আমরা পানির তাপমাত্রা কত বাড়ছে বা কমছে এটা বের করে ফেলতে পারবো। সো আমরা ডেলটিও পেয়ে যাবো। সো এইবারে হচ্ছে আমরা এটা সলভ করি, ঠিক আছে। সো দেখো আমাদের এখানে বলছে যেটা, সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 হতে পানির গৃহীত তাপ নির্ণয় করো, তাহলে পানির গৃহীত তাপ Q is equal to ms del t। m কত? এখানে দেখো m হচ্ছে পানির ভর 262.5 গ্রাম, এটাকে তুমি হচ্ছে কেজিতে নিবে, 1000 দিয়ে ভাগ দিলে হবে 20.2625 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে পানির ভর। তারপরে হচ্ছে পানির আপেক্ষিক তাপ S সমান 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, বুঝতেছো। এবং del t, পানির তাপমাত্রা কত থেকে কত বাড়ছে দেখো, আগে ছিল 30, এখন হয়েছে 50, তার মানে এখানে 50 - 30, তো কত কেলভিন বাড়ছে দেখো, এখান থেকে বের করে ফেলতে পারবা। তোমরা তো অবশ্যই জানো যে বিয়োগ করলে এটা ডিরেক্ট কেলভিনে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হবে 20 কেলভিন, বুঝতেছো। সো এখানে মান বসাও, m হচ্ছে 0.26, ঠিক আছে। m হচ্ছে 0.2625 ইন্টু s হচ্ছে 4200 ইন্টু del t হচ্ছে 20। সো এটা কত আসে দেখো। সো আমার ক্যালকুলেটার কই, আমি ক্যালকুলেটার পাইতেছি না কেন। ওই রান ক্যালকুলেটার দে।
ওকে ওকে, সো দেখো এটা আমরা হিসাব করি 0.2625 ইন্টু 4200 ইন্টু 20, ঠিক আছে। সো এটা আসতেছে আমাদের 22,050 জুল। সো এটাই হচ্ছে আমাদের পানির গৃহীত তাপ। বুঝা গেছে? বলো, এটা বুঝছো? অনেক ইজি ছিল কিন্তু এটা। পানির গৃহীত তাপ, পানির গৃহীত তাপ। ওকে, এরপরে বলছে দেখো, এরপরে বলছে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বস্তুতে কোন উপাদানের তৈরি গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, তো দৃশ্যকল্প 1 এ বলছে, এই কাহিনী তো আমরা পড়ছি। দৃশ্যকল্প 2 এ কি বলছে? 500 গ্রাম ভরের অপর একটা বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বস্তুতে কোন উপাদানের তৈরি এটা বের করতে হবে। তো দেখো, মনে করো আমরা এগুলা যদি আপেক্ষিক তাপ বের করি, মনে করো দৃশ্যকল্প 1 এ যে বস্তুটা আছে এটা আপেক্ষিক তাপ বের হয়েছে মনে করো 4200, কথার কথা, ঠিক আছে। সো এইটা দেখে আমরা বুঝতে পারবো, যেহেতু এটা জুল পার কেজি পার কেলভিন বের হয়েছে, ঠিক আছে। সো 4200 এটা কার আপেক্ষিক তাপ? পানি, তার মানে এটা পানি, ঠিক আছে। তো এইভাবে আমরা আপেক্ষিক তাপ যদি বের করি দুইটা দৃশ্যকল্প 2 এবং 1 দুইটাতে যে দুইটা বস্তু আছে ওইগুলা যদি আপেক্ষিক তাপ বের করতে পারি, এই আপেক্ষিক তাপগুলা দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন উপাদানের তৈরি, বুঝতেছো? ওকে, সো আমরা এগুলাতে মূল্যি কিসের খেলা নেলা ভাইয়া? আপেক্ষিক তাপের, ঠিক আছে। ওকে, সো তুমি দেখো এখানে তোমার দৃশ্যকল্প ওকে, সো দৃশ্যকল্প 1 এ বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম ভরের একটা বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিমজ্জিত করে মিশ্রণের তাপমাত্রা পাইছে 50 ডিগ্রি সেলসিয়াস। সো এই যে বস্তু যেটা আছে, ঠিক আছে, সো দড়ি বস্তুর আপেক্ষিক তাপ দেয় নাই কিন্তু, সো এটা তুমি ধরো দড়ি বস্তুর আপেক্ষিক তাপ S সমান আপেক্ষিক তাপ, মনে করো এটা আমরা জানি না, ঠিক আছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে আমরা জানি না, বুঝতেছো? আপেক্ষিক তাপ সমান মনে করো S প্রাইম, ঠিক আছে, S প্রাইম। ওকে, সো এখান থেকে দেখো আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি ভাইয়া? গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এটা আমরা সবাই জানি। গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ, ভাইয়া বর্জিত তাপ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো ভাইয়া গৃহীত তাপ কোনটা আর বর্জিত তাপ কোনটা? পানি কি করছে দেখো, পানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির তাপমাত্রা 50 ডিগ্রিতে গেছে। মিশ্রণের তাপমাত্রা যেহেতু 50 ডিগ্রি হয়েছে, তাহলে পানির আগের তাপমাত্রা ছিল 30, এখন হচ্ছে 50, তাহলে পানিটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে পানির যেটা এমএস ডেলটি এটা কোনটার ক্ষেত্রে? পানির। আর বর্জিত তাপ কোনটায় বর্জন করছে, ঠিক আছে। সো ওইগুলো আমরা এস প্রাইম ধরতেছি, তাহলে ওইগুলো সব প্রাইম এভাবে ধরবো আর কি। মনে করো এমএস ডেলটিটা না, বা এমএস ডেলটি তাহলে এম প্রাইম এস প্রাইম ডেল প্রাইম এইভাবে ধরবো। ওকে, সো ওই যে বস্তুর ভর হচ্ছে ভাইয়া 700 গ্রাম, তাহলে বস্তুর ভর হচ্ছে 700 গ্রাম। আচ্ছা, বর্জিত তাপ, এইটা মনে করো বস্তু দেখো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, ওইখান থেকে 50 ডিগ্রিতে আসছে, তার মানে সে তাপমাত্রা বর্জন করছে। সো এইখানে এমএস ডেলটি, সো আমরা এটা এমএস ডেলটি লিখলাম, ঠিক আছে। সো আমরা এস প্রাইমটা বের করবো, বস্তুর আপেক্ষিক তাপ কত। সো এখান থেকে দেখো আমরা ইজিলি বের করতে পারবো। এস প্রাইম সমান হবে, এখানে আছে এমএস ডেলটি এবং এই এম প্রাইম এবং ডেলটি প্রাইম নিচে ভাগ হয়ে আসবে। সো এখানে হিসাব করে দেখো পানির, আচ্ছা এটা তো আমরা আগেই পাইছি, ডিরেক্ট বসাই দাও 22,050, ঠিক আছে। এবং এই এম প্রাইম কত? বস্তুর ভর হচ্ছে 700 গ্রাম, দেখো 700 গ্রাম এটাকে যদি কেজিতে নাও তাহলে হবে 0.7 কেজি, 0.7 কেজি, বুঝতেছো? 0.7 এবং ডেলটি কত দেখো 200 থেকে 50 আসছে, তার মানে 200 মাইনাস 50, ঠিক আছে। তো এটা যদি হিসাব করো এখান থেকে তুমি হচ্ছে এটার আপেক্ষিক তাপ পেয়ে যাবা 22,050 ডিভাইডেড বাই 0.7 ইন্টু 200 মাইনাস 50, ঠিক আছে। সো এইটা আসতেছে 210 জুল পার কেজি পার কেলভিন। সো এই 210 আপেক্ষিক তাপ কোনটার ভাইয়া? টিনের। সো এই টাইপের কিছুটা মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে ওইগুলো মুখস্থ করতে হবে। যেহেতু এখানে যে বস্তুটা আছে ওইটার আপেক্ষিক তাপ বের হয়েছে 210, তার মানে আমরা বুঝতে পারলাম এটা টিন, কোস টিনের আপেক্ষিক তাপও 210, বুঝা গেছে? বলো। ওকে, এরপরে আসো দৃশ্যকল্প 2 এ আসো, ঠিক আছে।
ওকে, সো দৃশ্যকল্প 2 দেখো বলছে দৃশ্যকল্প 2-এ তোমার 500 গ্রাম ভরের অপর একটা বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে 1800 জুল তাপের প্রয়োজন। সো ওইখান থেকে ওইটা আপেক্ষিক তাপ বের করবো। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ঘুরে ফিরে কি বের করবো ভাইয়া, এস বের করবো। তাইলে কি ভাইয়া সে কি করছে, মানে এত বৃদ্ধি করতে, মানে তার তাপমাত্রা এত বৃদ্ধি করতে এত জুল তাপের প্রয়োজন। আমরা জানি ডিরেক্ট সূত্র অবশ্যই বা কিউ ইজিক্যাল টু এম এস ডেল টি, ঠিক আছে। সো আমরা এস বের করবো। সো এস ইজিক্যাল টু হবে কিউ বাই এম ডেল টি, বুঝছো। কিউ কত 18,000 জুল তাপের প্রয়োজন, ঠিক আছে। এবং এটার পর হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি, জানো এটা কেজিতে নিলে, ঠিক আছে। এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো এখানে বৃদ্ধি বলছে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। সো যদি বলে যে এইটার তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি করছে, এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে, বৃদ্ধি যদি উল্লেখ আসে বা পার্থক্য উল্লেখ আসে, তখন সেলসিয়াসকে ডিরেক্ট ক্যালভিনে লেখা যায়, ঠিক আছে। সো এখানে তোমার যে এম হচ্ছে ভাইয়া 0.5 কেজি এবং ডেলটি হচ্ছে 80 কেলভিন, বুঝতেছো। সো এইটা তুমি হিসাব করে এখান থেকে এইটার মান পেয়ে যাবো। সো 18,000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 80, সো এটা আসতেছে 450। সো 450 জুল পার কেজি পার কেলভিন। সো এইটা 450 কোনটার, 450 কোনটার হচ্ছে ভাইয়া আপেক্ষিক তাপ, বলো 450 হচ্ছে লোহার আপেক্ষিক তাপ 450, লোহার আপেক্ষিক তাপ 450। যেহেতু লোহার আপেক্ষিক তাপ 450, তাইলে এই বস্তুটা হচ্ছে লোহা। তো দৃশ্যকল্প 1-2 এর বস্তু কোনটা কিসের তৈরি আমরা বের করতে পারলাম আশা করি, বুঝা গেছে। ওকে, এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, ঠিক আছে। এইটা দেখো, এটা তো একদম ইজি। কি বলছে চিত্র 1-এ বস্তুর দূরত্ব নির্ণয় করেছে। চিত্র 1 হচ্ছে এইটা ভাইয়া, এই চিত্র একটা আবার আঁকি নাকি, এরকম দিছে এইগুলা, তার মানে এটা অবতল দর্পণ দেখেই বুঝা যাইতেছে, বাইরের দিকে পেরা লাগানো। এটা হচ্ছে ফোকাস এফ, বুঝছো। এবং এইটা হচ্ছে আমাদের অ, মানে বক্রতার কেন্দ্র যাই বলো। সো দর্পণ থেকে দেখো, দর্পণ থেকে ভাইয়া এতটুকু, ঠিক আছে। সো দর্পণ থেকে তোমার এই যে ইয়ে পর্যন্ত, ঠিক আছে। দর্পণ থেকে তোমার এতটুকু, এই দূরত্বটা হচ্ছে ভাইয়া 36 মিটার, 36 সেন্টিমিটার। সো 36 সেন্টিমিটার, বুঝতেছো। ওকে, আচ্ছা, বস্তুর প্রতিবিম্বের দূরত্ব মানে বি, যেটা এটার মান বলে দিছে 6 সেন্টিমিটার। আমরা জানি তো প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 6 বি, এগুলো তো তোমরা জানো, বেসিকটা সূত্র জানা উচিত যেহেতু বোর্ড কোয়েশ্চেন সলভ করতে আসছে। ওকে, তাইলে দেখো এটার বক্রতার ব্যাসার্ধ আর যদি 36 সেন্টিমিটার হয়, দেখো দর্পণ থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু বক্রতার ব্যাসার্ধ। এটা যদি 36 সেন্টিমিটার হয়, ফোকাস দূরত্ব হবে এটার অর্ধেক, 36/2 মানে কত 18 সেন্টিমিটার, বুঝতেছো। এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আমাদেরকে বলছে বস্তুর দূরত্ব মানে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ কত, ওইটা নির্ণয় করতে, ঠিক আছে। সো ইউ কেমনে নির্ণয় করবা, আমরা জানি সূত্র আছে, আমরা জানি ভাইয়া 1/b + 1/u = 1/f। সো ওইটা থেকে জাস্ট ইউটা বের করবা, তাহলে হবে 1/u = 1/f, 1/bটা মাইনাস হয়ে গেল। সো এখানে মান বসাও, 1/u = f কত, দেখো f এর মান কত, ঠিক আছে। ওকে, সো f বলছে 18, এটা হচ্ছে 18 মাইনাস 1/b এর মান কত, b এর মান কিন্তু 6 সেন্টিমিটার বলেই দিছে। সো এখান থেকে তুমি হিসাব করো 1/u = এই যে এটা ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করে ফেলো, বা তোমরা লসাগু নিয়ে হিসাব করতে পারবা, ক্যালকুলেটার কই। সো এটা দেখো 1/18, ঠিক আছে, মাইনাস 1/6। সো এইটা আসতেছে কত জানো, এটা আসতেছে -1/9। এই জিনিসটা কত আসতেছে, এইটা হিসাব করলে আসতেছে -1/9, -1/9। তাহলে উল্টাইলে আসবে u = -9। এই -9 বলতে কি বুঝাইতেছে, -9 বলতে কি বুঝাইতেছে বলো। সো এখানে দূরত্ব যেটা, দূরত্বই 9 সেন্টিমিটার, দূরত্ব 9ই, বাট মাইনাস দিয়ে হচ্ছে তোমার এটার অবস্থান কোথায় এটা বুঝাইতেছে, মানে দর্পণের বাইরে লক্ষ্য বস্তুর অবস্থান এটা বুঝাইতেছে, বুঝছো। ওকে, তারপর হচ্ছে আমি এটার আনসারটা মিলাই।
আচ্ছা বিএ কত, এটা কত বলে দিয়েছে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, এটা তো আচ্ছা এখানে একটা সমস্যা আছে, কোয়েশ্চেনে একটু ভুল দিছে বুঝছো। এখান থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব যেটা, বস্তুর প্রতিবিম্বের দূরত্ব এই যে এটা প্রতিবিম্বের দূরত্ব বি যেটা, এটা -6 সেন্টিমিটার দিয়ে করছে ওরা, তো এটা হয়তো -6 সেন্টিমিটার হবে বুঝছো। আর কোনো ওয়ে নেই, এখানে যদি তোমার লক্ষ্যবস্তু হয় এটা থেকে তোমার প্রতিবিম্ব গঠন হবে এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে এখানে হবে বুঝছো। ওকে, সো প্রতিবিম্বের দূরত্বটা -6 বলে দিছে বুঝছো। ওকে, এই যে এইটা প্রতিবিম্বের দূরত্ব বি ইকুয়াল টু -6 বলে দিচ্ছে। সো তুমি এখান থেকে জাস্ট -6 লিখো, এটা যদি -6 হয়, এটা যদি তোমার -6 হয়, -6 হইলে দেখো এখানে তোমার এটা -6 হবে, সো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, বুঝতেছো বুঝতেছো ভাইয়ারা। ওকে, তো পরের লাইনে কী হবে ভাইয়া, এটা আবার করে দেখে, আবার করে দেখে। সো এরকম যদি হয় তাহলে এর পরের লাইন হবে দেখো 1/u সমান 1/18 মাইনাসে মাইনাসে প্লাস 1/6, এটা যদি হিসাব করো কত হবে, এটা হবে হচ্ছে 1/u সমান হচ্ছে ভাইয়া 2/9, এটা হবে তাহলে ইউ এটাকে উল্টাইলে হবে 9/2 মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার। এইটাই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, বোঝা গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, সো এইবার হচ্ছে এটার ঘ নাম্বারটা দেখো, এটার ঘ নাম্বারটা দেখো, বলছে অয়ে লক্ষ্যবস্তু প্রতিবিম্বের, অয়ে লক্ষ্যবস্তু প্রতিবিম্বের বৈশিষ্ট্য রশ্মিচিত্রে একে বর্ণনা করো, ঠিক আছে। সো আমরা এটা কোনটা দেখে দেখাইতে হবে, অবশ্যই আমাদেরকে এটা দেখাইতে হবে হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2 থেকে, এই যে তোমার হচ্ছে আমাদের যে এটা আছে উত্তর লেন্স যে এটা আছে এটা দেখে দেখাইতে হবে। আচ্ছা, সো এখান থেকে দেখো তুমি, এখানে আমাদের কি বলছে, ও হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু এবং এটা হচ্ছে আমাদের এটা উত্তর লেন্স। সো এইগুলো আমাদেরকে ঠিকঠাক মতো আঁকতে হবে, দেখি এখানে ঠিকঠাক মতো আঁকা যায় কিনা, বুঝছো। আচ্ছা, তারপরে দেখি আমি, হবে না। আচ্ছা, তার মানে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, ঠিক আছে, সরি লক্ষ্যবস্তু না, সরি এটা হচ্ছে আমাদের দর্পণ, এটা হচ্ছে আমাদের দর্পণ। ওকে, সো এইটাও মনে করো দর্পণের মিডিল যেটা আছে এটা। ওকে ওকে, এরপরে দেখো এটা মনে করো আমাদের মূল্যটা, বুঝছো। ওকে, সো আমরা এটা কাজ করি, এগুলো হচ্ছে একদম প্রপারলি আঁকি, তাইলে দেখবো হচ্ছে আমরা যেরকমভাবে আঁকবো এরকমভাবেই হবে। সো দেখো আমরা এখান থেকে এগুলো নিয়ে আসি, ম্যাথ থেকে এই যে স্কেলটা নিয়ে আসি, দেখো এটা কত 6 সেন্টিমিটার মনে করো, এটা 6 সেন্টিমিটার বুঝছো। হ্যাঁ, 6 সেন্টিমিটার। তাইলে ঠিক মিডিল কোনটা হবে, দেখো ঠিক মিডিল কোনটা হবে, আমাদেরকে এগুলো ঠিকঠাক মতো ইয়ে করতে হবে, মনে করো একদম পারফেক্ট 6 সেন্টিমিটার নেই, সো এদিক দিয়ে আর কিছু নিতে হবে, নিলাম, ঠিক আছে। সো এতটুকু হচ্ছে 3, এই যে আমি আগে ইয়ে করি, ঠিক আছে, স্কেলটাকে এইখানে রাখি, দেখো এই পাশে আমি 3 নিলাম, এই পাশে নিলাম হচ্ছে আমি 3, তাহলে আমার এইটুকু এই অংশটাও দিতে হবে, ঠিক আছে। সো এটা আমি ঠিকঠাক মতো আঁকি। আচ্ছা, এটা বাদ দাও, এটাকে রিমুভ করি, এটাকে হচ্ছে আমার ঠিকঠাক মতো এঁকে দেখাইতে হবে, তাইলে হচ্ছে তোমরা প্রপার ইয়েটা পাবা, ঠিক আছে। সো মনে করো আমি হচ্ছে প্রপার 6 সেন্টিমিটার রাখবো, ঠিক আছে। সো এইখান থেকে দেখো আমি একটা ন্যাক দিয়েছি, কত টোটাল 6, ঠিক আছে, টোটাল 6। এইবারে এতটুকু তো 3, এখান থেকে এতটুকু 3, তাহলে ফোকাস আমরা এই ফোকাস এবং মানে এই ফোকাস দূরত্ব যেটা আছে এইটা আমাদের বক্রতার ব্যাসার্ধ যেটা আছে এটার অর্ধেক, মানে এই আলোক কেন্দ্র থেকে এটা যতটুকু, এটা থেকে এইটাও ততটুকু, বুঝতেছো। তার মানে আলোক কেন্দ্র থেকে ফোকাস যতটুকু হবে এইটাও ততটুকু হবে, তাহলে 3 যদি হয় তাহলে এই যে 1.5 মানে এই যে 1.5 হচ্ছে ফোকাস হবে, ঠিক আছে। তো সেমভাবে ওইটারও দেখো 3 থেকে 6 তো এটা ফোকাস হবে এইখানে, ফোকাস হবে এইখানে, সো এটা সরাই দাও। সো এইটা হবে এফ, ঠিক আছে, এইটা হবে আমাদের 2F, বুঝতেছো। ওকে, এটা হবে এফ, এটা হবে 2F। এইবার তুমি হচ্ছে প্রপারলি চিত্রটা আঁকো। এইবার যদি এটা হচ্ছে তোমাদের লক্ষ্যবস্তু, মনে করো এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুটা।
সো এটা সোজা আঁকলাম আমি এখানে। সো এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। ওকে, সো এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। সো লক্ষ্যবস্তু থেকে প্রথমে এই যে দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত করব। যদি প্রধান অক্ষের সমান্তরালে আমরা একটা রশ্মি আপতিত করি, যে এটা আপতিত করছি, এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে জানো? এটা প্রতিফলনের পর যাবে হচ্ছে এই দিক দিয়ে, প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। কেন? কজ আমাদের শর্ততে বলছে, মানে এই যে লেন্সের যে চিত্রগুলো আঁকা হয় এগুলার শর্ত কি? মনে করো কোনো রশ্মি যদি তোমার প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা প্রধান ফোকাস দিয়ে গেছে। এরপরে মনে করো সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর যদি, এই যে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হয়, ঠিক আছে, এটা প্রতিফলনের পর দেখো এই যে আলোক কেন্দ্র মানে এটা আমি ঠিক করি, একদম প্রপারলি করতে হবে, ঠিক আছে। ওকে, সো এই যে আচ্ছা, মনে করো এই যে আলোক কেন্দ্র যেটা আছে, এটা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর একই পথে যাবে। সো এটা আমার তো এখন আঁকা হয় নাই, বুঝছো? এটা আমি আঁকতে পারছি, আমি প্রথম ইউজ করতেছি, তো এই জন্য সমস্যা হইতেছে। ওকে, মনে করো এই যে এবার আলোক কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে, এটা মানে আলোক কেন্দ্র বরাবর যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিসরণের পরও একই পথে যাবে। তাহলে এই দুইটা কোথায় মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তো এখান থেকে দর্পণে একটা লম্ব আঁকো। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট প্রতিবিম্ব। সো মনে রাখবা 2F এ যদি কোনো লক্ষ্যবস্তু রাখা থাকে তাহলে এর প্রতিবিম্ব তোমার 2F এ গঠিত হবে, ঠিক আছে। সো এইটার কি বলছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য? সো এইটা কি দেখো, এটা এখানে প্রতিবিম্বটা হচ্ছে উল্টা তারপর হচ্ছে এটা লক্ষ্যবস্তুর সমান। কি ভাই, এটা লক্ষ্যবস্তুর সমান মানে বিবর্ধিত গর্বিত কোনো কিছু নয়, এবং দুইটা রশ্মি সরাসরি মিলিত হয়েছে, এই জন্য এটা হচ্ছে বাস্তব। তো এইগুলা আবার বর্ণনা তো আমরা যেইভাবে সেইভাবে বর্ণনা দিবা। তো আশা করি চিত্রটা বুঝতে পারছো, বুঝছো? ওকে, তো এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাব। আশা করি এটা বুঝছো, এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই, সমস্যা হওয়ার কথা না। সো এটার রশ্মির বৈশিষ্ট্য কি কি? বাস্তব, উল্টা ও আকারে লক্ষ্যবস্তুর সমান, এইটাই, ঠিক আছে। এটা বলছে বর্তনের তুল্যরোধ নির্ণয় করো। দেখো বর্তনের তুল্যরোধ নির্ণয় করো, সো বুঝে শুনে এটা করো। দেখো এটা আশা করি ভাইয়া চিত্রটা ঠিকঠাক মতো আঁকতে পারতেছি, বুঝছো? ওকে, সো দেখো এটা হচ্ছে 80 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5 এবং এটা হচ্ছে R6। এটাই তো, হ্যাঁ নাকি উল্টাপাল্টা লিখছি? আচ্ছা, কোয়েশ্চেনগুলো বোঝা যাইতেছে না রে ভাই, এখানে ওরা পিকচার তুলে এটা তুলে দিছে, এই জন্য সমস্যা হয়েছে। R6 এইটা উল্টা লিখছি, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে R5 এবং এটা হচ্ছে R6। এই যে ওকে, এটা হচ্ছে R6 এবং এটা হচ্ছে R5। এগুলার কোনটার মান কত এগুলো তোমার এখানে দেওয়া আছে, বুঝতেছো? তো তুমি দেখো খুব ইজিলি করতে পারবা। ভাই একটু তোমাকে হচ্ছে এখান থেকে সামারিটা বুঝাই। এই যে দেখো তোমার এই দুইটা ফার্স্টে কিসে আছে? এই দুইটা কিসে আছে ভাইয়া? এই দুইটা আছে তোমার শ্রেণীতে, ঠিক আছে। এই দুইটা আছে শ্রেণীতে। তো এই দুইটা তুল্যরোধ বের করলে এই দুইটা একটা হয়ে যাবে এবং এইটার সাথে এই দুইটা থাকবে হচ্ছে সমান্তরালে, বুঝতেছো? এই দুইটা আপাতত শ্রেণীতে, এই দুইটা তুল্যরোধ বের করলে
ওই তুল্য রোধ এই দুইটার সাথে থাকবে সমান্তরালে এবং এইগুলার তুল্য রোধ বের করে ফেললে ওই তিনটা আবার শ্রেণীতে চলে যাবে। তো আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। তো এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে তুমি লিখো এই যে R3 ও R4, R3 ও R4 শ্রেণী সমবায়ে যুক্ত, R3 ও R4 ঠিক আছে কিসের শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে যুক্ত ঠিক আছে। সো এদের তুল্য রোধ কী হবে, RS1 হবে R3 প্লাস R4, বুঝতেছো? সো এই দুইটা তুমি যোগ করো, R3 হচ্ছে 4 ওমেগা এবং ওইটা হচ্ছে 6 ওমেগা। সো 4 প্লাস 6 সমান হচ্ছে 10 ওমেগা, বুঝা গেছে? ওকে, এরপরে আসো দেখো এই যে RS1 বের করছি, এই RS1 এখন যেটা বের করছি এই দুইটার তুল্য রোধ, এই দুইটার তুল্য রোধ এবং এইটা এই দুইটার তুল্য রোধ ঠিক আছে, এই দুইটার তুল্য রোধ একটা বের হয়ে গেছে ঠিক আছে। ওইটা এবং ওইটা এই তিনটা এখন হচ্ছে সমান্তরালে আছে, বুঝতেছো? তাইলে লিখো RS1 দেন হচ্ছে R5 ও R6 কিসে আসে, সমান্তরাল সমবায়ে আছে, এগুলো তোমরা লিখেও চাইলে। অতএব তুল্য দেবে 1/RP1 মনে করো ইকুয়াল টু 1/RS1 প্লাস 1/R5 ঠিক আছে প্লাস 1/R6। সো এখান থেকে হিসাব করো 1/RS1 কত, এটা বের হয়েছে 10, R5 কত, একটা 20 আর একটা 20, সো এটাও 20 এটাও 20। তো এটা ডিরেক্ট ক্যালকুলেটারে হিসাব করো এটা কত আসে, দেখো 1/10 প্লাস 1/20 ঠিক আছে প্লাস 1/, ওকে এইটা তোমার হিসাব করলে আসতেছে 1/5। সো এই 1/5 যেটা আছে এটা হচ্ছে 1/RP এর মান, তাহলে অতএব 1/RP যদি 1/5 হয় তাহলে এটাকে উল্টাইলে তো RP পাবো, তাহলে RP1 হবে এটাকে উল্টা 5 ওমেগা, বুঝা গেছে? সো আমরা এই এতটুকুর তুল্য রোধ বের করা শেষ এবং এতটুকুর তুল্য রোধ একটা বের হয়েছে দেখো এতটুকুর তুল্য রোধ যে একটা বের হয়েছে, মনে করো একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে, এই একটার সাথে এইটা এবং এটা কিসে আছে ভাইয়া, শ্রেণীতে আছে না, শ্রেণীতে আছে, এগুলো তো আর বুঝতে পারতেছো ঠিক আছে। সো দেখো লিখো তো এবং RP1 R1 ও R2 কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে এখান থেকে তুল্য রোধ হবে মনে করো RS2 ইকুয়াল টু RP1 প্লাস R1 প্লাস R2, তাহলে RP1 কত, RP1 বের হয়েছে 5, R1 কত, এই যে R1 হচ্ছে 6 ঠিক আছে, R1 6 এবং R2 হচ্ছে 5 ঠিক আছে। সো এইগুলো যদি যোগ করো 5 প্লাস 6 প্লাস 5 কত আসে, এটা আসছে 16, তাহলে 16 ওমেগা, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। এটা কত বের হয়েছে, 16 ওমেগা, বুঝা গেছে? ওকে, এইবার আমাদের নেক্সট কোয়েশ্চেন কোনটা বলছে R1 ও R2 ঠিক আছে, R1 ও R2 এর ক্ষমতা সমান হবে কি, R1 ও R2 নাকি, এটার তো কোয়েশ্চেন এখানে উল্টাপাল্টা লিখে ফেলছে কি R4 ও R6, এটা ভাইয়া R4 ও R6 দেখছো, এটা হচ্ছে R4 ও R6, R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কিনা, R4 কোনটা, R4 হচ্ছে এইটা এবং R6 হচ্ছে এইটা, এই দুইটার ক্ষমতা সমান হবে কিনা এইটা তুমি হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখাইবা। সো R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কিনা এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করবো নাকি। সো এইটার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে ভাইয়া বলো। সো দেখো আমরা এই যে এতটুকুর তুল্য রোধ কত বের হয়েছিল মনে আছে, এই যে এতটুকুর তুল্য ছিল এইটা, RP1 = 5 মনে রাখো। এই দুইটা শ্রেণীতে পরে তিনটা সমান্তরাল করার পরে হচ্ছে RP যেটা এটা বের হয়েছিল 5 ওমেগা। সো এটা এখন কাজে আসবে, বুঝতেছো? ওকে, সো আমাদের চিত্রটা তো হচ্ছে নষ্ট করে ফেললাম নাকি, এইভাবে করে দেখি। ওকে সো এটা দেখো ওকে আচ্ছা, এবারে হচ্ছে আমরা সবগুলাই মুছে ফেলি নাকি, সবগুলাই মুছে ফেলি তাইলে ভালো হবে। আই থিঙ্ক এগুলো মুছে ফেলে প্রয়োজন নাই এগুলো, ঠিক আছে? এটা শেষ। ওকে ওকে সো এই গ নাম্বার চিত্রটা আমরা আবার আঁকি, দেখো এইখানে আরেকটা রোধ দিয়ে দিচ্ছি। ওকে সো এখানে বুঝার অনেক ব্যাপার স্যাপার আছে ভাইয়া। এটা হচ্ছে R1,
R2 R3 R4 এটা হচ্ছে R5 এবং এটা হচ্ছে আমাদের R6 বুঝতেছো ওকে এইবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে R4 ও R6 এর ক্ষমতা R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কিনা আচ্ছা সো R4 হচ্ছে এইটা R6 হচ্ছে এইটা বুঝছো সো R4 ও R6 এর ক্ষমতা সমান হবে কিনা এজন্য আমাদের কি করতে হবে এজন্য আমাদের কি করতে হবে মনে করো আমরা এটাকে একটা অংশ দেই মনে করো এটার নাম হচ্ছে A অন্য কোনো কিছু দিতে পারি এটার নাম মনে করো A এটা মনে করো হচ্ছে আমাদের B এটা হচ্ছে A এটা হচ্ছে B সো আমাদের এই যে সমান্তরাল জাংশন দেখো এখানে R4 প্লাস হচ্ছে এই R6 এগুলো কোন জাংশনের মধ্যে আছে সমান্তরাল জাংশনের মধ্যে আছে এটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে তো বিশেষ করে দেখো এই R4টা আবার R3 এর সাথে শ্রেণী সো ওইটা বের করতে একটু বেজাল হবে ঠিক আছে বাট R6টা আমাদের ডাইরেক্ট বের হয়ে আসবে কেন বিকজ এইটা একটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে এবং সমান্তরাল জাংশনের মধ্যে যদি থাকে মনে রাখবা যদি সমান্তরাল জাংশনের মধ্যে থাকে তাহলে এই সমান্তরাল জাংশনের বিভব পার্থক্য কত এটা বের করবা বিভব পার্থক্য বের করলে আমরা জানি ক্ষমতা P = V²/R এই একটা সূত্র আছে এটা দেখো এই জাংশনের বিভব পার্থক্য এবং যে নির্দিষ্ট রোধের হচ্ছে বের করতেছো ক্ষমতা বের করতেছো ওই রুটটা জানলেই কিন্তু তোমার ক্ষমতা বের হয়ে আসতেছে বুঝতেছো ওই রুটটা জানলে কিন্তু তোমার ক্ষমতাটা বের হয়ে চলে আসবে ঠিক আছে সো আমাদের এখান থেকে কি করতে হবে ভাইয়া আমাদের এখান থেকে দেখো আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে এই AB অংশের বিভব পার্থক্য বের করতে পারি সো AB অংশের বিভব পার্থক্য বের করতে হইলে দেখো আমাদের এখানে মেইন যে তড়িৎ প্রবাহটা ঠিক আছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I যেটা এই দিক দিয়ে আসছে এই দিক দিয়ে আসছে এই দিক দিয়ে আসছে এবং এইখানে আইসা ডিভাইডেড হয়ে গেছে এই দিক দিয়ে এইদিকে চলে গেছে বাট মূল I যেটা এটাই কিন্তু তো এই জাংশনের ভিতরে ঢুকছে ঠিক আছে মূল আইটাই ঢুকছে না তার মানে বর্তনীর প্রবাহ যেটা এই সম্পূর্ণ প্রবাহ এই দিক দিয়ে প্রবাহিত হবে সো আমরা এখান থেকে বর্তনীর মূল প্রবাহটা বের করবো ঠিক আছে সো লিখো বর্তনীর মূল প্রবাহ ঠিক আছে মূল প্রবাহ যদি I হয় এই I = কি হবে B/R সো B কত এটার বিভব 80 ভোল্ট দেওয়া আছে সো 80 ভোল্ট আমরা গতে পাইছি তুল্য রোধ 16 তাহলে এটা আসতেছে 5 অ্যাম্পিয়ার কত আসতেছে ভাইয়া 5 অ্যাম্পিয়ার সো বর্তনীর মূল প্রবাহ পেয়ে গেলাম মূল প্রবাহ যদি পাই তাহলে আমাদের AB অংশের বিভব পার্থক্য বের করতে কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে সো তুমি এখান থেকে AB অংশের বিভব পার্থক্য বের করো ঠিক আছে সো লিখো AB অংশের বিভব পার্থক্য AB অংশের বিভব ঠিক আছে B of AB এটা যেগুলো কি হবে I এটা বর্তনীর মূল প্রবাহ এবং R বলতে কোন R যেহেতু আমরা AB অংশের বিভব পার্থক্য বের করতেছি এজন্য এখানে তোমার তুল্য রোধ হবে এই জাংশনের তুল্য রোধ এবং এই জাংশনের তুল্য রোধটা RP = 5 বের হয়েছিল আমরা গতে পাইছিলাম বুঝতেছো তার মানে হচ্ছে ভাইয়া এখান থেকে RP এটা ইউজ হবে ঠিক আছে সো I 5 বের হয়েছে RP ও 5 ছিল তাহলে 5 হচ্ছে 25 ভোল্ট ঠিক আছে 25 ভোল্ট এইবারে দেখো এই যে B of AB মানে এই সম্পূর্ণ জাংশন যেটা আছে এই সম্পূর্ণ জাংশনের বিভব পার্থক্য বের হয়েছে 25 ভোল্ট ঠিক আছে ওকে এবারে দেখো এই যে R5 R6 এই দুইটা কিন্তু সরাসরি সমান্তরালে আছে মানে এই জাংশনের ভিতরে সরাসরি দুইটা সমান্তরালে আছে বাট এই দুইটা আবার শ্রেণীতে সো এই দুইটা একটু প্রবলেম আছে এই দুইটা যেহেতু সরাসরি সমান্তরালে আছে এজন্য তোমাকে ডাইরেক্ট এই সূত্র দিয়ে তুমি করতে পারবা যে P = V²/R এটা দিয়ে করতে পারবে এই বিটা হচ্ছে এই সম্পূর্ণ এই জাংশনটার তোমার হচ্ছে বিভব পার্থক্য ঠিক আছে সো এখান থেকে দেখো তুমি এটা সলভ করো বুঝতেছো ওকে সো লিখো R6 এর ক্ষমতা R6 না এটা এই R6 এর ক্ষমতা সো লিখো R6 এর ক্ষমতা আজান হইতেছে আজানটা শেষ হোক সো B হচ্ছে দেখো B হচ্ছে বলতে এই B of AB আর কি যেহেতু এই জাংশনের ভিতরে R6 আছে জন্য এটা আমরা বের করব ঠিক আছে ঠিক আছে সো B হচ্ছে 25 তাহলে 25 স্কয়ার ডিভাইডেড R6 কত R6 কেন লিখছি আমরা R6 এর ক্ষমতা বের করতেছি এজন্য R6 লিখছি R6 হচ্ছে 20 ওমেগা ঠিক আছে এটা হচ্ছে 20 ওমেগা বুঝছো ওকে তাহলে 20 V²/R সো এটা তুমি হিসাব করো সো 25² / 20 সো এটা হিসাব করলে আসতেছে আমাদের
31.25 ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। তাহলে এটা বুঝে গেছি যে R6 এর ক্ষমতা কত হচ্ছে আমাদের 31.25 ওয়াট, এটা ঠিক আছে। এইবারে দেখো, এবারে একটা সমস্যা হচ্ছে, আমরা R4 এরও ক্ষমতা ডিরেক্ট বলবো যে R4 এর ক্ষমতা ভাইয়া তাহলে P4 আমরা হচ্ছে B²/R4 দিয়ে কেন বের করতেছি না, যেহেতু একই জাংশনের ভিতরে তো সেমভাবে বের করা উচিত ছিল। সেমভাবে বের করতাম যদি এই যে R5 এবং R6 এর মতো শুধুমাত্র R4 এখানে থাকতো, বাট এখানে R4 এ কী করছে, R3 এবং R3 এবং R4 পরস্পর শ্রেণীতে আছে, এখানে আর একটা সমস্যা। এজন্য যেহেতু এই দুইটা শ্রেণীতে আছে, শ্রেণীতে হচ্ছে একই তড়িৎ প্রবাহিত হয় আমরা জানি শ্রেণীর ক্ষেত্রে। সো আমাদের এই R3 এবং R4 এর তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহ I কত, এটা বের করতে হবে। শ্রেণীতে থাকলে মনে রাখবা তড়িৎ প্রবাহ I বের করবা এবং ক্ষমতা P = I²R, এই সূত্র দিয়ে করবা, মনে রাখবে। ওকে, তাহলে এবার তুমি হচ্ছে এটা সলভ করো, বুঝতেছো? ওকে, ওকে। সো এখান থেকে দেখো তুমি হচ্ছে R3 ও R4 এর মধ্যকার তড়িৎ প্রবাহ বের করো, এর মধ্যকার তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ I প্রাইম মনে করো, এটা ইকুয়াল টু কি হবে, B/R, সূত্র কি B/R। সো B/R বলতে B অফ AB হবে, ঠিক আছে, এবং এই R বলতে কোনটা হবে, এই R হবে R3 + R4, এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে এই দুইটার যোগফল, বুঝতেছো? তো B অফ AB হবে 25 এবং এই দুইটা যদি যোগ করো মানে এই দুইটার তুলনা হতে হবে আর কি, R3 + R4 কত, এটা হচ্ছে 4 + 6 মানে 10। সো এটা হিসাব করে তুমি একটা মান পাবা, এখানে কত পাও দেখো, 25/10 সমান হচ্ছে 2.5। সো তুমি এইবার হচ্ছে R4 এর ক্ষমতা বের করো, P4 = কি হবে, I²R, মানে এই I'² আর কি, I²R বলতে এই যে R4 এর ক্ষমতা বের করতেছো R4, বুঝতেছো? ওকে, I কত, এই যে 2.5, তাহলে 2.5 স্কয়ার ইন্টু R4 কত ভাইয়া, R4 হচ্ছে এই যে 6, ঠিক আছে, তো 6, এইটা বের করো কত আসে, 2.5 স্কয়ার ইন্টু 6। সো এইভাবেই বের করতে হয় এগুলো, আশা করি বুঝতে পারছো। 37.5 ওয়াট বেরোচ্ছে, দেখো দুইটা কি সেম বেরোচ্ছে, একটা বেরোচ্ছে 31 পয়েন্ট সামথিং আর একটা 37 পয়েন্ট সামথিং, দুইটা সেম না, ঠিক আছে। অতএব P4 = P6, মানে এই দুইটার ক্ষমতা মানে R4 আর R6 এর ক্ষমতা সমান বের হয় নাই। সো এটা আশা করি শেষ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নেক্সটে যাই। ওকে, সো দেখো এইখানে তোমরা যারা জানো ভাইয়ের এই যে সিকিউ সলভিং ক্লাস দেখতেছো রাজশাহী বোর্ড 24, এই যে সিকিউগুলো ভাইয়া কিন্তু এত সূত্র বুঝে সলভ করাইতেছি না, কারণ তোমরা অলরেডি বোর্ড কোয়েশন সলভিং ক্লাস দেখতে আসছো, মানে এগুলা সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা আছে, এগুলা ভাইয়া জানি, এজন্য ভাইয়া হচ্ছে দ্রুত করাইতেছি। সো দেখো তোমরা যারা হচ্ছে ভাইয়ার এই যে কোর্সগুলো আছে না, এই যে আমাদের যে কোর্স আছে দেখো, ফিজিক্সের বেসিক টু প্রো কোর্স আছে, মাত্র 3 মাসে তোমাদের সিলেবাস শেষ হবে, ঠিক আছে। পদার্থবিজ্ঞান মাত্র 3 মাসে শেষ হবে। সেইভাবে রসায়ন আছে, এবং পদার্থ রসায়ন একসাথে কিনলে দেখো তুমি দুইটা কোর্স অনেক হচ্ছে মানে কম ফিতে তুমি হচ্ছে কিনতে পারতেছো, বুঝতেছো? এই যে দেখো এই দুইটা কোর্স মাত্র কত, এই যে মাত্র হচ্ছে 2290 টাকা দিয়ে কিনতে পারতেছো, পদার্থ প্লাস রসায়ন, ঠিক আছে। সেইভাবে গণিতেরও অনেক ফিচার্স আছে, এই যে তোমরা এখান থেকে দেখতে পারবা কী কী আছে। গণিত কিন্তু লাইভ কোর্স, ভাই কিন্তু সরাসরি লাইভে ক্লাস করাইতেছি, এবং বেসিক অনুশীলনী প্লাস সিকিউ সলভ, এমসিকিউ সলভ সহ যা যা লাগে সব পড়াইতেছি, ঠিক আছে। এমনকি পদার্থ রসায়নের জন্য এইটা পদার্থ রসায়ন রেকর্ডেড কোর্স, এই যে রেকর্ডেড লাইভ ক্লাস, এর জন্য ভাইয়া আলাদা কিন্তু ডাউট সলভিং ডিসকাশন গ্রুপ রাখছি, যাতে হচ্ছে আলাদা একজন টিচার আছে, ও তোমাদের কোনো সমস্যা থাকলে সলভ করে দেয়। সেমভাবে গণিত এবং উচ্চতর গণিতেরও সেম ফিচার, এই যে উচ্চতর গণিতেরও সেম ফিচার, বুঝছিস? গণিত উচ্চতর গণিত যদি তোমরা একসাথে কিনো, ঠিক আছে, তাহলে দেখো 2990 টাকা দিয়ে কিনতে পারবো, মাত্র 3 মাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হবে। এবং যদি পদার্থ রসায়ন গণিত উচ্চতর গণিত চারটাই একসাথে কিনো, তাইলে দেখো 4990 টাকা দিয়ে কিনতে পারবো, এবং এগুলা কি ভাইয়া মাত্র 3 মাসে তোমাদের A to Z শেষ হবে, ঠিক আছে। সো এইভাবে রুটিন দেওয়া আছে, এবং প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা এক্সাম হয় আমাদের, বুঝতেছো, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো আশা করি এই কোর্সগুলা যদি ভাইয়ের সাথে শেষ করতে চাও তাহলে ভালোভাবে শেষ করতে পারবা ইনশাল্লাহ। সো তুমি মনে করো কোর্সে ভর্তি হতে যেখানে নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে ভাইয়া আবার লিখে দিতেছি, এই যে এই নাম্বারটাতে হচ্ছে যোগাযোগ করো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটাতে হচ্ছে অ্যাডমিন আছে, ওকে বইলো যে আমি কোর্সের ফিচার জানতে চাই এবং কোর্সগুলোতে ভর্তি হতে চাই, যেটাতে ভর্তি হতে ইচ্ছে ওইটার ডিটেলস ও দিয়ে দেবে। তাইলে এইটা দেখো, এটাতে কি বলছে ভাইয়া, বলছে আচ্ছা এটা তো
ট্রান্সফরমার বুঝতেছো। আচ্ছা, উক্ত যন্ত্রটির সাথে 12.5 কিলোওয়াটের তড়িৎ মোটর সংযুক্ত করে দেওয়া আছে। আউটপুটে তড়িৎ বিভব নির্ণয় করো। আউটপুটে তড়িৎ বিভব মানে কি? এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী এবং এটা গৌণ কুণ্ডলী আমরা জানি। সো আউটপুটে তড়িৎ বিভব মানে গৌণ কুণ্ডলীর বিভব কত এটা বের করতে বলছে। সো আমরা জানি এইগুলার সূত্র কি? একটাই সূত্র যে ভাইয়া NP/NS ইজিক্যাল টু BP/DS, ঠিক আছে, ইজিক্যাল টু শুধুমাত্র তড়িৎ প্রবাহ উল্টা IS/IP। এই একটা মতো সূত্রই জানলে তোমার এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে। NP/NS ইজিক্যাল টু BP/DS ইজিক্যাল টু IS/IP। সো যেহেতু আমাদেরকে কি বের করতে বলছে? BS আউটপুটে মানে গৌণ কুণ্ডলীর তড়িৎ বিভব BS বের করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, NP এবং NS দেওয়া আছে। তাইলে আমরা লিখবো, আমরা জানি হচ্ছে BS/BP ইজিক্যাল টু NS/NP, ঠিক আছে। যেহেতু এই দুটা তো মানে কি বলে সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক এই জন্য হচ্ছে এইভাবে লিখবো, মানে BS উপরে দিলে NS উপরে, ঠিক আছে। তো এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা BS ইজিক্যাল টু NS/NP এখানে আছে এবং BP যেটা আছে এটা এখানে গুণ হয়ে আসলো, ঠিক আছে। তো এইবার তুমি এখানে জাস্ট মান বসাও, এখানে মান বসাও, বুঝতেছো? কোনটার মান কত এগুলো তো তুমি জানোই। সো দেখো এখান থেকে তোমার BS ইজিক্যাল টু হবে NS/NP। সো NS কত? মেবি 6000। এইগুলা যে এখানে কোয়েশ্চেন বুঝেই যাইতেছে না, বুঝছো? দেখি ক্যামেরায় আবার বোঝা যায়, সরাসরি দেখলে কুলা মনে হয় 300 আর 6000 নাকি আল্লাহ জানে। একটা হচ্ছে 800 আর একটা 6000, বুঝতেছো? আচ্ছা ভাই এইগুলা লিখে দিই, ঠিক আছে। এটা হচ্ছে 800 এবং এটা হচ্ছে 6000, বুঝতেছো? এটা হচ্ছে NP এবং এটা হচ্ছে NS। ওকে ওকে। সো আমাদের সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে দেখো NS/NP। তাহলে NS হচ্ছে আমাদের 6000, এটা 6000 এবং অপরটা হচ্ছে 800 ইন্টু BP কত? BP কত? এই যে এটা আমি 200 ভোল্ট, আমি জানি না 200, ঠিক আছে। সো এটা হিসাব করলে যেটা আসে ওইটা আনসার। ওইটা কি 200 ভোল্ট, ঠিক আছে। নেক্সট থেকে বলবো এইগুলোর চিত্র এঁকে দিতে, কোয়েশ্চেন তুলে। ওকে, এটা আসতেছে দেখো 1500 ভোল্ট। সো এটাই আনসার। আউটপুটে তড়িৎ বিভব বের করে ফেললাম। গ নাম্বারে কি বলছে দেখো, যে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। সো উক্ত যন্ত্রটির সাহায্যে 12.5 কিলোওয়াটের একটা তড়িৎ মোটর সংযুক্ত করা হয়েছে। তড়িৎ মোটর কোনটাতে সংযুক্ত করা হয় ভাইয়া? মনে রাখবা তড়িৎ মোটর এগুলো সংযুক্ত করা হয় তোমার হচ্ছে গৌণ কুণ্ডলীতে। সো আমরা গৌণ কুণ্ডলীর ক্ষমতা কত এক্স্যাক্টলি এটা বের করবো। সো আমরা গৌণ ক্ষমতা মানে কি ভাইয়া? ক্ষমতা P ইকুয়াল টু B ইন্টু I, ঠিক আছে। সো মুখ্য কুণ্ডলী হলে BP ইন্টু IP, গৌণ কুণ্ডলী যদি হয় তাহলে হবে BS ইন্টু IS। সো গৌণ কুণ্ডলীর ক্ষমতা BS ইন্টু IS। সো BS আমরা অলরেডি জানি, গো থেকে পেয়ে গেছি BS পেয়ে গেছি 1500 ভোল্ট, ঠিক আছে। এবার IS বের করতে হবে। IS মনে করো আমরা জানি না। সো IS আমরা কেমনে বের করতে পারবো? লিখতে পারবো IS/IP ইজিক্যাল টু NP/NS। দেখো এখানে উল্টা লিখছি, কজ ভাই আগেই দেখাইছি যে তড়িৎ প্রবাহের সাথে এগুলা ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো IS উপরে হইলে NP উপরে হবে। সো এখান থেকে দেখো তুমি পাবা IS সমান ওকে, দেখো এখান থেকে তুমি পাবা IS সমান NP/NS আছে এবং এই যে IP যেটা আছে এটা গুণ হয়ে আসবে, বুঝতেছো? ওকে। সো এখান থেকে তুমি এইবার দেখো সো এখান থেকে পাইতেছি আমরা IS সমান NP/NS। NP হচ্ছে 800, ঠিক আছে। NS হচ্ছে কিন্তু 6000 এবং IP কত? IP 60 এম্পিয়ার, ঠিক আছে। ওই যে ওইখানে 60 এম্পিয়ার। সো এটা তুমি হিসাব করো। যদিও আর কি মনে করো এইগুলাতে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যেইটা গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান বের হয়, তো তুমি চাইলে শুধু মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করে ফেলতে পারো এবং বলতে পারো অথবা গৌণ কুণ্ডলীর ক্ষমতাও সেম হবে, দেন হচ্ছে কন্টিনিউ করতে পারো, বুঝছো? আর এইভাবে মনে করো যদি ওইভাবে বেশি সহজ হয়ে যায়, একটু ডিটেলসে করো, তাইলে হচ্ছে টিচারে দেখতে ভালো লাগবে। তুমি সরাসরি গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করিও, ঠিক আছে। সো 800 ডিভাইডেড বাই 6000 ইন্টু 60, এটা কিন্তু আসতেছে ভাইয়া 8 এম্পিয়ার। অতএব গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করো। গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করে যদি দেখো এটা থেকে বেশি বের হয়েছে, তার মানে এই তড়িৎ মোটরটা কার্যকর হবে। যদি এই তড়িৎ মোটরের ক্ষমতা দেখে গৌণ কুণ্ডলীর ক্ষমতা কম হয়, তাহলে তো এই মোটর কার্যকর হবে না।
সো বের করো গৌণকুণ্ডলীর ক্ষমতা, ঠিক আছে? হ্যাঁ, পিএস মনে করো এটা, বিএস ইন্টু আইএস। ওকে, সো বিএস কত? 1500 ইন্টু 8, এটা হিসাব করলে আসতেছে 12,000 ওয়াট। সো এখানে কিলোওয়াটে দেওয়া আছে, সো কিলোওয়াটে নেওয়া মানে কি এটাকে 1000 দিয়ে ভাগ দেওয়া, 1000 দিয়ে ভাগ দিলে হবে 12 কিলোওয়াট। তো কত আসতেছে? 12 কিলোওয়াট আসতেছে। গৌণকুণ্ডলের ক্ষমতা আসতেছে 12 কিলোওয়াট, বাট এখানে যে মোটর লাগাইছে এই মোটর হচ্ছে 12.5 কিলোওয়াট। তাহলে এই 12.5 কিলোওয়াটের মোটর তো চলবে না, গৌণকুণ্ডলের ক্ষমতা কম। তো লিখবা যেহেতু মানে হচ্ছে ওই যে পিএস যেটা, এটা হচ্ছে আমাদের 12.5 কিলোওয়াটের চেয়ে কম, মানে মোটরের যে ক্ষমতা আছে এটা থেকে কম, তাহলে তো মোটরটা কার্যকর হবে না, মোটর কার্যকর হবে না, ঠিক আছে? এগুলো তোমরা লিখতে পারবা, বুঝতেছো? এইটাই হচ্ছে আনসার, এবং এইভাবেই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ হলো আই থিঙ্ক, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে এখানে সমাপ্ত। আশা করি বুঝতে পারছো। নেক্সটে ভাইয়া কোন বোর্ড সলভ করাই দিব এটা ভাইয়াকে বলিও, এবং আর কি ধরনের ক্লাস চাও। ভাইয়া প্রায় 2 মাস ফ্রি আছি, সো কোর্সের পাশাপাশি এক্সট্রা প্রতিদিন একটা ফ্রি ক্লাস রেকর্ড করার চেষ্টা করবো। সো তোমরা ভাইয়াকে জানাইও কোন ক্লাস চাও। আর ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।